আমি হোমওয়ার্কের এই বিষয়গুলো আসবো একটু পরে। তাহলে আজকের ক্লাসের বিষয়গুলো শুরু করে দিই। প্রথমে হচ্ছে picbase.com। এখন প্রশ্ন হচ্ছে picbase.com জিনিসটা কি। picbase.com যদি আমরা ওয়েবসাইটটাতে প্রবেশ করি তাহলে এটা স্পেলিং হচ্ছে pikbest.com। picbase.com হচ্ছে একটা চাইনিজ রিসেলেবল মার্কেটপ্লেস। picbase.com হচ্ছে একটা চাইনিজ রিসেলেবল মার্কেটপ্লেস। এখানে রিসেলেবল বলতে এটা বোঝাচ্ছে যে একটা জিনিস বারবার সেল হয়, সেটাই হচ্ছে রিসেলেবল মার্কেটপ্লেস। যেমন আমরা ফ্রিল্যান্সার.কম এর ক্ষেত্রে লক্ষ্য করে দেখলাম যেখানে তিন ভাবে কাজ হচ্ছিল: বিড ভাবে, কন্টেস্ট ভাবে, সরাসরি ফ্রিল্যান্সার হায়ার করে। কিন্তু এখানে অন্যভাবে কাজ হয়, যা ফ্রিল্যান্সার.কম এ যেভাবে কাজ হয় সেভাবে না। মার্কেটপ্লেস মূলত এক ধরনের আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্টক মার্কেটপ্লেস আর একটা হচ্ছে সরাসরি কাজের জন্য মার্কেটপ্লেস। সরাসরি কাজের জন্য মার্কেটপ্লেসের মধ্যে যেমন ফ্রিল্যান্সার.কম, আপওয়ার্ক, ফাইবার এই মার্কেটপ্লেসগুলো পড়ে। আর রিসেলেবল মার্কেটপ্লেসের মধ্যে যেমন ফ্রিপিক, পিকবেস্ট, লাভপিক, তারপরে শটারস্ট্রোক এই মার্কেটপ্লেসগুলো পড়ে। তার মধ্যে হচ্ছে পিকবেস্ট একটা। আমরা যারা নতুন ডিজাইনার আছি তাদের জন্য পিকবেস্ট মার্কেটপ্লেস খুবই একটা ভালো প্ল্যাটফর্ম বলে আমরা ধরে নিতে পারি। কেননা এখানে যে আবার খুব যে কঠিন ডিজাইনগুলো বা খুব যে হার্ড ডিজাইন লাগবে এমনটা কিন্তু না, যেমনটা ফ্রিপিকের ক্ষেত্রে লাগে। পিকবেস্টের ক্ষেত্রে তুলনামূলক পিকবেস্টের ক্ষেত্রে তুলনামূলক যদি ডিজাইনটা একটু খারাপও হয় তাও কাজটা অ্যাপ্রুভ করা হয়ে থাকে। আর এটার আর্নিং এর দিক থেকে এটা অবশ্যই পেমেন্ট দেয়, এই ওয়েবসাইটটা অবশ্যই পেমেন্ট দেয়। তার মধ্যে থেকে আপনি যখনই অ্যাকাউন্ট খুলবেন তখন আপনি $5 বোনাস পাবেন এবং পরবর্তীতে আপনার প্রত্যেকটা ফাইল ডাউনলোডের উপর ভিত্তি করে আপনাকে এখানে রেভিনিউ প্রদান করা হবে। অর্থাৎ 1000 ফাইল ডাউনলোড করা হলে আপনাকে দেওয়া হবে $15। এক্ষেত্রে আপনার যতগুলো বেশি ফাইল অ্যাপ্রুভ করা থাকবে, যত বেশি ফাইল অ্যাপ্রুভ করা থাকবে সেই হিসেবে তত বেশি ডাউনলোড হওয়ার সম্ভাবনা। এবং যদি আমরা ট্রেন্ডিং এই বিষয়টা ফলো করি তাহলে আরো বেশি ডাউনলোড পাওয়ার একটা সম্ভাবনা বেড়ে যায়। ধরে নেন এই মার্কেট প্লেসে আপনার 500টা ফাইল অ্যাপ্রুভ করা আছে। প্রতিদিনই আপনি কমপক্ষে আর কি অন্য কোনো মার্কেট প্লেসে কাজ না করে শুধুমাত্র 500টা ফাইল যদি এখানে অ্যাপ্রুভ করাতে পারেন, তার সাথে এই ফাইলগুলো কিন্তু আমরা অন্যান্য যেগুলো রিসেলেবল বা স্টক মার্কেট প্লেস আছে সেখানেও কিন্তু আমরা এগুলো বিক্রি করতে পারি। সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা একটা সুবিধা, অর্থাৎ আপনার যখন অন্য কোনো কাজ থাকবে তাহলে তাও আপনার এখান থেকে যখন সেল হবে তাও এখান থেকে একটা আপনি মানি জেনারেট করতে পারতেছেন। অর্থাৎ আপনার যে 500 ফাইল জমা থাকে তাও নিশ্চিন্তে আপনি প্রতি মাসে এখান থেকে 4000 থেকে 5000 টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। তাহলে এই সেক্টর সম্পর্কে যতটুকু বললাম, এই যে স্টক মার্কেট প্লেস, তারপর হচ্ছে অর্ডার বেস মার্কেট প্লেস, এই বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে? এটা কি বুঝতে পারছেন স্টক মার্কেট প্লেস কাকে বলে? আলী হায়দার ভাই শুনতেছেন আমাকে? আলী হায়দার ভাই, নূর মোহাম্মদ ভাই শুনতেছেন? জি শুনতেছি ভাই। ওকে, তাহলে হচ্ছে যেটা বললাম, পিক বেসড হচ্ছে একটা স্টক বেসড মার্কেট প্লেস যেখানে আপনাকে বায়ারের সাথে কমিউনিকেশন করার প্রয়োজন নাই ইংরেজিতে, বা খুব যে বায়ার কি আমাকে মেসেজ করবে এক্ষেত্রে অনেকে ভয় পায় কি রিপ্লাই করব, এই ধরনের সমস্যাগুলো থাকে না। অনেকেই আছে যারা শুধু এই ধরনের মার্কেট প্লেসগুলোতেই কাজ করে। তাহলে পিক বেসড হচ্ছে এতটুকুই। আমরা প্রথম হচ্ছে পিক বেসডের অ্যাকাউন্ট কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটা দেখবো। তারপরে পিক বেসডে নিয়মগুলো আসসালামু আলাইকুম হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। টুটুল ভাই। হ্যাঁ ভাই, আমি শুনতেছি। আমি যেগুলো বললাম ভাই আপনি কি বুঝতেছেন যে ভাই পিক আমি বেসড? আসলে যে শুনতেছি কথাগুলো সরি, আমাকে আমি একেবারেই নতুন এই লাইন, একেবারে নতুন। এদের যারা আছে এই ভাইয়ারা তো টুকটাক কিন্তু বোঝে, এই জন্য আমি শুনতেছি আর কি, দেখতেছি প্রত্যেকটা জিনিস আমার কাছে নতুন লাগতেছে, তো এই জন্য আমি কথা আচ্ছা, কম বলি। যাই হোক, চেষ্টা করতেছি বোঝার জন্য। ধন্যবাদ ভাই। আচ্ছা ঠিক আছে।
তাহলে আমরা দেখব কিভাবে আমরা একটা পিক বেসড অ্যাকাউন্ট তৈরি করতে পারি, কিভাবে কন্ট্রিবিউটর হতে পারি। কন্ট্রিবিউটর হচ্ছে যারা কাজ আপলোড করবে তাদেরকে বলা হয় কন্ট্রিবিউটর। কিভাবে আমরা কন্ট্রিবিউটর হতে পারি, তারপরে কন্ট্রিবিউটর হওয়ার পরে পিক বেস তারা কি কি নিয়ম বলতেছে তাদের ওয়েবসাইটে কাজ করার জন্য, সেই নিয়মগুলো সম্পর্কে জানবো, এবং সর্বশেষে পিক বেসডের জন্য একটা ফাইল রেডি কিভাবে করতে হয় সেটা আমরা আজকে দেখব। এবং আগামীকাল থেকেই আমরা পিক বেসডে কাজ করা শুরু করব, আগামীকাল থেকে। অর্থাৎ আমাদের ক্লাস যদি আজকে থেকে যেহেতু আরো 75 দিন চলে, এই 75 দিনে আমরা যদি প্রত্যেকে কমপক্ষে 50টা করে ফাইল অ্যাপ্রুভ করতে পারি তাহলে এখান থেকে কিন্তু আমরা ভালো একটা ইনকাম জেনারেট করতে পারি। তাহলে আসলে অবশ্যই কাজটা মনোযোগ সহকারে দেখবেন। আর সবার জন্য আরেকটা কথা, গতকাল অফিসে ছোট একটা মিটিং হয়েছিল, যেখানে দু একজনের ক্ষেত্রে বলা হয়েছিল এরকম যে আপনাদের মধ্য থেকে যারা হাইস্ট দুজন আর্নার থাকবে তাদের মধ্যে ল্যাপটপ পাওয়ার একটা কথাবার্তা হচ্ছিল আমাদের সময় বা আমাদের ব্যাচের ক্ষেত্রে। তাহলে পিক বেসড ওয়েবসাইটের লিংকটা আমি উভয় গ্রুপে পোস্ট করে দিচ্ছি, কারো কারোর জন্য অসুবিধা হবে না, কিন্তু কারো কারোর জন্য একটু অসুবিধা হতে পারে, এই জন্য সরাসরি লিংকটা আমি গ্রুপের মধ্যে দিয়ে দিই। peakbest.com, এটা একটা উভয় গ্রুপে পোস্ট করা হয়ে গেছে। তাহলে প্রথম হচ্ছে আমরা কিভাবে অ্যাকাউন্ট খুলবো। অলরেডি আমার একটা অ্যাকাউন্ট আছে, তারপর আমি আপনাদের একটা অ্যাকাউন্ট তৈরি করে দেখাচ্ছি। একটা পার্সোনাল টেম্পোরারি আমার অলরেডি এখানে দুটো ফাইল অ্যাপ্রুভ করা আছে। ডাউনলোড হতে খুব খারাপ হয়েছে এমনটা না, দুটো ফাইলই কিন্তু 100 ডাউনলোড হয়ে গেছে, অর্থাৎ আরো 100 প্লাস ডাউনলোড হয়ে গেছে। আরো যদি আমার 5 থেকে 6টা ডাউনলোড হতো তাহলে কিন্তু অনায়াসে 1000 ডাউনলোড হতো। 1000 ডাউনলোড হলেই আপনার $15। তাহলে প্রথমে একটা, হ্যাঁ আপু বলেন। কয়টা অ্যাকাউন্ট করা যায়? পিক বেস্টের ক্ষেত্রেও তো যে কোনো ক্ষেত্রে একটা অ্যাকাউন্টে খুলতে পারবেন। আর এখানে আমি ফুললি অ্যাকাউন্টটা টেম্পোরারি ইমেল দিয়ে আপনাদের বুঝিয়ে দিব। আর যদি কেউ চান যে এখন অ্যাকাউন্ট খুলবেন তাহলে আমি সরাসরি আপনাদের অ্যাকাউন্টের মাধ্যমে দেখা দিতে পারতাম, কিন্তু এক্ষেত্রে তো আপনাদের অনেকেরই সমস্যা হচ্ছে, এই জন্য একজনই একটা অ্যাকাউন্টে খুলতে পারবেন। আর এখানে কন্ট্রিবিউটর হতে হলে আপনাকে ভোটার আইডি কার্ড লাগবে, মাস্ট বি ভোটার আইডি কার্ড লাগবে। আসি, আমি নতুন একটা ট্যাব নিলাম। প্রথমে একটা আমি টেম্পোরারি ইমেল নেই। ভাইয়া আমার ওই যে আইডি কার্ডের মধ্যে যে স্পেলিং একদম ভুল আছে। আচ্ছা, কোনো সমস্যা হবে না সরকারি খাতে যদি একইভাবে স্পেলিং থাকে তাহলে কোনো সমস্যা নেই। তাহলে ভাই আমার ওইটাই খুলে দিবেন। আপনার এই যে আইডি কার্ডের এমন একটা ছবি লাগবে, আমি উদাহরণ দিচ্ছি, এটা এখনই লাগবে, এখন খোলার সময়। আইডি কার্ডের এই যে দেখেন, স্ক্যান করা কপি না? হ্যাঁ স্ক্যান করা কপি, যেমনটা আমি দেখাচ্ছি। আচ্ছা ভাই, ওই যে একসাথে দুই পিট নাই, কিন্তু একটা একটা করে। ও আচ্ছা ঠিক আছে, আমরা ফটোশপে তো খুব সহজে একসাথে দুই পিট তো এখনই করে ফেলতে পারবো না? জি ভাই। ও তাহলে ঠিক আছে, আপনার অ্যাকাউন্ট খুলি আমরা। এখন ওকে, আমি স্ক্রিন শেয়ার অফ করতেছি, তাহলে আপনি স্ক্রিন শেয়ার দেন। তার সাথে সিগনেচারও লাগবে। হ্যাঁ আমি বুঝতে পারতেছি। হ্যাঁ আমি সাউন্ড রিপিট হওয়ার বিষয়টা বুঝতে পারতেছি। তারেক ভাই ওখান থেকে হচ্ছে, তার যদি তারেক ভাই ওখান থেকে আমি অ্যাকাউন্ট অন করা দেখাই তাহলে তো অন হবেই। তারেক ভাই আপনার ওখান থেকে সাউন্ডটা কেন রিপিট হচ্ছে বুঝতে পারতেছেন কি? আপাতত মাইক্রোফোন অন করেন। ও ওকে, স্ক্রিন শেয়ার হয়ে গেছে। প্রথমত আমাদের অ্যাকাউন্ট তৈরি করার জন্য কি কি লাগবে? প্রথমত আমাদের অ্যাকাউন্ট তৈরি করার জন্য একটা ভেরিফাইড ইমেল লাগবে, তারপরে হচ্ছে আমাদের ন্যাশনাল আইডি কার্ডের উভয় পাশের কপি লাগবে, তারপরে আমাদের সিগনেচার লাগবে, যিনি অ্যাকাউন্ট করবেন তার সিগনেচার লাগবে। যেহেতু এটা আমাদের আর্নিং বেস অর্থাৎ টাকার বিষয়টা আসতেছে, সেহেতু আপনাকে প্রত্যেকটা বিষয় ক্লিয়ার থাকতে হবে। পরবর্তীতে আপনি যদি ক্লিয়ার না থাকেন সেহেতু আপনার টাকাটা এখানে আটকে যেতে পারে, অর্থাৎ টাকাটা আপনি নাও উইথড্র করতে পারেন।
সেহেতু অ্যাকাউন্টগুলো যখন আপনি খুলবেন সেহেতু অবশ্যই বুঝে শুনে একটু ভেবে চিন্তে অ্যাকাউন্টগুলো খুলবেন যেন আমার ভুল না হয়। তাহলে প্রথমত আমরা pickbase.com এই ওয়েবসাইটে আসলাম। আসার পরে যখন আমরা অ্যাকাউন্ট খুলবো দেখেন এখানে দেওয়া আছে সাইন ইন। সাইন ইন অর্থ হচ্ছে এখন পূর্বের অ্যাকাউন্ট আমাদের লগ ইন করা, কিন্তু আমাদের তো অলরেডি অ্যাকাউন্ট নেই। যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই তাহলে দেখেন সাইন আপ। সাইন ইন হচ্ছে আমাদের পূর্বে থেকে অ্যাকাউন্ট থাকলে, আর সাইন আপ হচ্ছে আমরা নতুন অ্যাকাউন্ট তৈরি করতে চাইলে। তাহলে এখানে বলতেছে ইউজার নেম, আমি এখানে একটা ইউজার নেম দিয়ে দিই। ইউজার নেম এমন একটা ইউজার আমাদের যে freelancer.com বা এগুলোর সঙ্গে মিল রেখে ইউজার নেমটা নেওয়ার চেষ্টা করবেন। আর ইউজার নেম একবারই নেওয়া যায়। ইউজার নেম চেঞ্জিং এর বলতে একটা ইউজার নেম এখন পর্যন্ত যদি কেউ নিয়ে নেয় ওটা আর কেউ ওই ওয়েবসাইটে ওই ইউজার নেমটা নিতে পারবে না। ভাই ইউজার নেম কি চেঞ্জ করা যায়? পিকবেস্টে সম্ভবত যায় না, কিছু কিছু ওয়েবসাইটে আবার যায়। একটা ইমেল আমি এখানে জাস্ট একটা টেম্পোরারি ইমেল নিচ্ছি। আমি টেম্পোরারি ইমেলটা হচ্ছে হালকা কিছু সময়ের জন্য কাজ করে। আর এখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে বলছে যে মিনিমাম আপনাকে 8টা পাসওয়ার্ড দিতে হবে, তার মধ্যে লেটার এবং নাম্বার উভয়ই থাকবে। তাহলে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই। এরপরে সাইন আপে দিলাম। আপনি চাইলে আপনার ফেসবুকের মাধ্যমে টুইটারের মাধ্যমে কিন্তু লগ ইন করতে পারেন, তবে এক্ষেত্রে আমি এটা সাজেস্ট করব না, সরাসরি আপনি ইমেল দিয়েই লগ ইনটা করেন। দেখেন আমি সাইন আপ যখনই করলাম তখনই অলরেডি আমার অ্যাকাউন্ট একটা তৈরি হয়ে গেছে। তার মধ্যে ইমেল ভেরিফাই করতে বলবে, আপনার ইমেইলে ইমেল আসবে ইনবক্সে। এখানে এখনো ইমেল আসেনি। ইমেল আসার পর যেভাবে আমরা freelancer.com এটা ভেরিফাই করছিলাম ঠিক সেভাবে এটা আমরা ভেরিফাই করে দিব। তাহলে দেখেন যে আমরা অলরেডি একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলছি। বেস্ট ডিজাইনার নামে একটা অ্যাকাউন্ট তৈরি করছি। অ্যাকাউন্ট তৈরি করার পরে আমরা যদি এখন আমরা এখানে কোনো ডিজাইন ক্রয় করতে পারবো। নাহিদ ভাই, আলম ভাই কিছু বলতেছেন? না ভাইয়া। ওকে, তাহলে আমরা কিন্তু অলরেডি একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলছি। এখন কথা হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা কিভাবে কিসের জন্য তৈরি হয়েছে, এখান থেকে ফাইল ক্রয় করার জন্য। যেহেতু আমরা সাধারণত এখনো ফাইল ক্রয় করব না, আমরা এখানে আমাদের ফাইল আপলোড করে বিক্রয় করব। এর জন্য আমাদের কন্ট্রিবিউটর হতে হবে। কন্ট্রিবিউটর হওয়ার জন্য এই যে দেখেন পাশে এখানে একটা আইকন দেয়া আছে আপলোডের আইকন, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কন্ট্রিবিউটরের যে ডিজাইন, গেট পেড, আপলোড অ্যাওয়ার্ডস এই বিষয়গুলো আপনাকে জানাচ্ছে কি সুবিধা পাবো কি না। যাই হোক, আমরা এখান থেকে সরাসরি জয়েন আস নাও আমরা এখনই জয়েন করতে যাচ্ছি। এরপর আপনারা ক্লিক করবেন জয়েন আস নাও। জয়েন আস নাও ক্লিক করার পরেই এখানে প্রথমে ওরা কি যাচ্ছে কয়েকটা ধাপেই। প্রথমে কিন্তু লাইসেন্স এগ্রিমেন্ট চাচ্ছে। প্রথমেই লাইসেন্স এগ্রিমেন্ট, আমি যখন অ্যাকাউন্ট খুলি লাইসেন্স এগ্রিমেন্টটা সবার শেষে যাচ্ছিল, আর এখন লাইসেন্স এগ্রিমেন্টটা আগে যাচ্ছে। এই লাইসেন্স এগ্রিমেন্টটা পড়ে দেখবেন এখানে লাইসেন্সের মধ্যে ওনাদের যে নিয়মগুলো আছে কি করতে হবে কি না করতে হবে এই সবগুলো এখানে দেয়া আছে। তাহলে ওদের লাইসেন্স ওদের ওয়েবসাইটে কাজ করতে হলে ওদের কথা মানি চলতে হবে। এই জন্য অ্যাকসেপ্ট দিলাম, তারপরে সাইন আপ নাও। এরপরে যেটা আসতেছে পার্সোনাল ইনফরমেশন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখনো কিন্তু এখানে ইউজার নামটা চেঞ্জ করতে পারি, এখানে সেই অপশনটা আসছে। এরপরে চলে আসছে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার বা পাসপোর্ট নাম্বার। তাহলে ন্যাশনাল আইডি কার্ড, আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এক্সাম্পল হিসেবে আমি একটা ইমেজ ডাউনলোড করছিলাম এখান থেকে। তাহলে এই যে এনআইডি নাম্বার যেটা আছে, আপনার স্মার্ট আইডি কার্ড হলে তো অবশ্যই বেস্ট, স্মার্ট আইডি কার্ডের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা প্রথমত এখানে দিয়ে দিবেন। এরপরে আপনার ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে আপনার সিটির নাম দেওয়া আছে সেটা দিবেন। তারপর আমরা যে ইমেইলে কাজ করলাম সেই ইমেইলটা দিব। তারপরে এখানে উইথড্রর ক্ষেত্রে আমরা পে ওনার রাখবো, পে ওনার অ্যাকাউন্ট রিকোয়ার্ড লেখছে, তারপর পে ওনার। আচ্ছা, এটা ছাড়াই আমরা দেখি, এটা ছাড়াই অ্যাকাউন্ট খোলা যাওয়ার কথা। ভাইয়া হ্যাঁ আপু বলেন। সিটির জায়গাটা বুঝি নাই।
সিটি হচ্ছে আপনার শহর, আপনার জেলার নাম দিয়ে দিলেন। শুধু জেলার নাম দিলেই হবে? হ্যাঁ, শুধু জেলার নাম দিলেই হবে। তারপর হচ্ছে নেম, অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডে যেভাবে নামটা আছে সেভাবে আপনার নামটা এখানে দিয়ে দিবেন। এরপর হচ্ছে কান্ট্রি, অবশ্যই বাংলাদেশ। তারপরে ফোন নাম্বার, বাংলাদেশের ফোন নাম্বার যেটা হয় +8 এর হচ্ছে বাংলাদেশের কোড, এটা দিয়ে দিলাম। এখানে 0 বার দিই, আপনার এখানে ফোন নাম্বারটা দিলেন। তারপর হচ্ছে ইমেল ভেরিফিকেশন কোড, আপনার যে ইমেলটা আমরা তৈরি করছি সান ভেরিফিকেশন কোড দেই। ইমেল যেহেতু টেম্পোরারি ইমেল, এখানে আমাদের কোড চলে আসবে। ওই যে কোডটা আসবে আমরা এখানে বসাবো। তারপর আমাদের ফেসবুক অ্যাকাউন্ট, যেমন এখানে www. আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কপি করে এখানে নিয়ে আসবেন। ফেসবুক অ্যাকাউন্টের যে লিঙ্কটা আছে ওখান থেকে আপনার ইউজার নেম সহ লিঙ্কটা কপি করে নিয়ে আসে এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এই যে এখানে দেখেন দুটো অপশন আছে, এক্সাম্পল সহ দিয়ে দেওয়া হয়েছে। প্রথমটা হচ্ছে আপনার কোলেজ অফ বোথ ফ্রন্ট অ্যান্ড ব্যাক, অর্থাৎ ফ্রন্ট পার্ট, ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট একই সাথে রেখে এই যে পাশে স্যাম্পল হিসেবে একটা ইমেজ দেওয়া হয়েছে, এই স্যাম্পলের সাথে একটু আমিও একটা স্যাম্পল ইমেজ ডাউনলোড করছি, কয়েকবার দেখানো হচ্ছে, আরও একবার দেখাই। ঠিক এভাবে আপনি আপনার মোবাইল দিয়েও তুলতে পারেন। মোবাইল দিয়ে তুলে এইভাবে ফটোশপে দুটো এভাবে করে নিলেন। এভাবে করে নেওয়ার পরে এই যে এখানে আইডেন্টিফিকেশন ডকুমেন্ট আপলোড, এখান থেকে আপনার ভোটার আইডি কার্ডটা আপলোড করে দিবেন। অর্থাৎ যে ভোটার আইডি কার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতেছেন ওইটা দিয়ে কিন্তু আর অ্যাকাউন্ট খুলতে পারবেন না একবারই। তাহলে ভোটার আইডি কার্ডটা এখানে আপলোড করলেন, যেটার সাইজ হতে হবে নিচে দেওয়া আছে 5 মেগাবাইটের নিচে, 5 মেগাবাইটের নিচে হতে হবে ওই ইমেজটার সাইজ। আর এরপরে হচ্ছে সিগনেচার, আপনার যে সিগনেচার আছে সেই সিগনেচারটা খাতার মধ্যে সাদা পাতার মধ্যে লিখে সিম্পল ভাবে তুলে ক্রপ করে যেটা 1 মেগাবাইটের নিচে সেটা এখান থেকে আপলোড করে দিয়ে দিবেন। এখান থেকে আপলোড করে দিয়ে দিবেন। আরেকটা জিনিস যে বিলিং ইনফরমেশন, এটা অবশ্যই পেওনা রাখবেন। বাংলাদেশে এখনো পেপাল সাপোর্ট করে না, সেহেতু এটা পেপাল রাখবেন। এই ফর্মের মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলেন, এই ফর্মটা খুবই গুরুত্বপূর্ণ। এটা বিলিং ইনফরমেশনটা কি বলছে? বিলিং ইনফরমেশন বলতে কি, আপনি যখন কোনো ফাইল ওখান থেকে ক্রয় করবেন আপনাকে কিভাবে বিলিং, যেমন আমাদের দিকে ক্যাশ মেমো অনেকটা বলি, ওটাই অনেকটা বিলিং ইনফরমেশন। যদি বাংলা করি সিম্পল ভাবে তাহলে কি আসবে, সেখানে কি পেপার অ্যাকাউন্ট রাখতে হবে? না পেওনা রাখবো আমরা, পেওনার। বাংলাদেশে পেপাল এখনো সাপোর্ট করে না, বাংলাদেশে পেপাল নাই, সেটা আমরা পেপাল রাখবো। তাহলে এখানে আপনার ইউজার নেমটা থাকলো, এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড নাম্বার বসালেন, এখানে আপনার শহরের নাম ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী দিয়ে দিবেন। তারপর হচ্ছে ইমেল, বিলিং অপশন দিলেন, আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী নাম দিলেন, কান্ট্রি দিলেন, বর্তমান যে ফোন নাম্বার আছে ফোন নাম্বারটা দিয়ে ভেরিফিকেশন করলেন। ইমেল ভেরিফিকেশন কোডের ক্ষেত্রে আপনার ইমেলে মেসেজ আসবে, সেক্ষেত্রে ইমেল থেকে ইমেল ভেরিফিকেশন কোড বসালেন, তার সাথে ফেসবুক অ্যাকাউন্ট, এই ফেসবুক অ্যাকাউন্টটা যেমন www.flash আপনার ইউজার নেম সহ ফেসবুক অ্যাকাউন্টটা দিলেন। তারপরে এখানে আপনার স্যাম্পল হিসেবে যে হিসেবে দেখালাম রিকোয়েস্টের, এখানে আপনার ভোটার আইডি কার্ড আপলোড করে দিলেন এবং এটা আপলোড করে দেন। তারপরে নেক্সট, যেহেতু আমি আমাকে এগুলা ফিল করতে বলতেছে, আর এখানে ভুয়া ইনফরমেশন দিয়ে ফিল করাটাও ঠিক হবে না। আপনারা যখন এখানে ইনফরমেশনগুলো ফিল করে দিবেন তারপরে দুটো অপশন আসবে আপনার ওই, এরপরে দেখেন পার্সোনাল ইনফরমেশন, এখানে পোর্টফোলিও, জাস্ট সিম্পল ভাবে লেখাগুলো পড়ে নেক্সট করে যাবেন, তাহলে আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। আর যদি কারো অ্যাকাউন্ট খুলতে সমস্যা হয়, আর যেগুলো ইনফরমেশনের কথা বললাম এই ইনফরমেশনগুলো রেডি করে রাখবেন, আমরা আগামীকাল যার সমস্যা হবে তারটা আবার সরাসরি দেখব। তেমন কিছুই নাই, 3টা স্টেপ, একটা টার্মস অ্যান্ড কন্ডিশনস, এটা অলরেডি আমরা পার হয়ে আসছি, পার্সোনাল ইনফরমেশন, আর একটা হচ্ছে সিম্পল পোর্টফোলিও, ওকে করলে আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তাহলে এটা আমি ক্রস করলাম। এখন আমি এখন তৈরি করার পর যেমনটা হবে তেমনটা দেখাচ্ছি। তাহলে আপনি যখন কন্ট্রিবিউটর সবগুলা তৈরি করে ফেললেন তখন আপনার প্রোফাইলটা এমনটা আসবে। এখানে আপলোডের ক্ষেত্রে আপনার কিন্তু একটা গোল চিহ্ন আসছিল, ওই জিনিসটা আসবে না। যখন এখানে আপলোডে ক্লিক করবেন তখন আপনি একজন কন্ট্রিবিউটর হয়ে গেছেন। আপনি এখন, ভাইয়া, হ্যাঁ আপু বলেন।
আমাদের সবার তো জমিয়া অ্যাকাউন্ট নেই, তাহলে এরকম দিলে হবে? হ্যাঁ, এখন আমি যখন অ্যাকাউন্ট খুলছিলাম তো আমাদের উইথড্রোর ক্ষেত্রে পে ওনার অ্যাকাউন্ট পরে হলেও চলে, এখন হওয়ার কথা। আমি যখন খুলছিলাম কোনো অপশন লাগেনি, আমি প্রায় 5 মাস আগে বিগবেস্টে অ্যাকাউন্ট খুলছি, তখন কোনো অপশন চাইনি, আর এখনো সম্ভবত ঠিক একইভাবেই আছে। ঠিক আছে, বুঝছি ভাইয়া। ওকে, তাহলে এখানে আমাদের অ্যাকাউন্ট তৈরি করার পর এভাবে অপশন চলে আসছে। এখন আমরা ডিজাইন আপলোড করতে পারবো আমার অ্যাকাউন্টের কতগুলো ভাই, হ্যাঁ বলেন। পায়োনিয়ারে অ্যাকাউন্ট করাটা একটু দেখাইয়েন একদিন। হ্যাঁ, পেওনার অ্যাকাউন্ট করা অবশ্যই দেখাবো। আসলে পেওনার তো আমাদের আর্নিং এর পরে অ্যাকাউন্ট খোলার বিষয়টা, আমি অবশ্যই পেওনার অ্যাকাউন্ট খুললে দেখাবো। পেওনার অ্যাকাউন্টটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশে যত টাকা নিয়ে আসা হয় সবগুলো বৈধ উপায়, সব কিন্তু পেওনার ছাড়া অন্য কোনো মাধ্যম নেই বললেই চলে। আপনি ফাইবার থেকে হোক, ফ্রিল্যান্সার থেকে হোক, ফ্রিপিক হোক, সবগুলো কিন্তু পেওনার মাধ্যমে টাকাটা নিয়ে আসা হয়। পেওনার অ্যাকাউন্ট তৈরি করা অবশ্যই দেখাবো, শুধু আপনারা একটু কাজের দিকে মনোযোগ দেন, আর্নিংটা একটু নিয়ে আসেন, আমরা অবশ্যই একসাথে ইনকাম করব। আর সর্বশেষ যেটা কথা বলছিলাম ওটা একটু স্মরণ রাখবেন, আপনাদের মধ্যে যারা হাইস্ট আর্নার হবে। তাহলে ওখান থেকে পোর্টফোলিও 3টা অপশন পার হওয়ার পরে আমাদের ড্যাশবোর্ডে এমন একটা অপশন দেখতে পাবো। এখানে আপনি যখন ডিজাইন অ্যাপ্রুভ করলেন, প্রথমে আপনার কন্ট্রিবিউটর লেভেলের একটা অপশন আছে। ওদের ওয়েবসাইটে অ্যাবাউটে গেলে আমরা দেখতে পাবো আপনার কতটা ফাইল অ্যাপ্রুভ হলে আপনি কত লেভেলে যাচ্ছেন। আন্ডার রিভিউ, আপনি যখন ফাইল সাবমিট করবেন, আমাদের ডিজাইন করা ফাইলগুলো আমরা আপলোড করব, তখন এখানে থাকবে। যখন আপনার ফাইলগুলো অ্যাপ্রুভ করা হবে, তাদের ওয়েবসাইটের জন্য পারফেক্ট ওরা মনে করবে, তখন তারা অ্যাপ্রুভ করে দেবে। আমার 2টা অ্যাপ্রুভ হয়েছে, রিজেক্ট একটাও হয়নি। যখন তারা মনে করবে আপনার ডিজাইনটা তাদের ওয়েবসাইটের জন্য পারফেক্ট না, বা আপনি ভুল করছেন, তখন এখানে রিজেক্টের এখানে চলে আসবে। এরপর দেখাবে ইনকাম স্ট্যাটাস, আপনার কতগুলো ডাউনলোড হলো। আমার 2টা ফাইলে ডাউনলোড হয়েছে 118 বার। সেটা যে খুব কম ডাউনলোড হয় এমনটাও কিন্তু না, 2টা ফাইলই। আমার যদি 10টা থাকতো তাহলে প্রত্যেকটা কি ফাইল ছিল ভাইয়া? একটা একটা হচ্ছে ফ্লায়ার আর একটা হচ্ছে ইলাস্ট্রেশন। তবে ফ্লায়ার গুলো আমাদের সব ফ্লায়ার, আমার এখানে ফ্লায়ারটাই এখন সবচেয়ে বেশি চলতেছে। ফ্লায়ার ডিজাইন প্রতিদিনে আপনি যদি 4 থেকে 5 ঘন্টা করে সময় দিয়ে একটা করে ফ্লায়ার তৈরি করেন, কিংবা 10 ঘন্টা সময় দিলেন একটা, বা আর যখন দ্রুত আপনার আইডিয়া হয়ে যাবে তখন খুব দ্রুত তৈরি করতে পারবেন, 4 থেকে 5 ঘন্টায় একটা ফ্লায়ার তৈরি করে ফেলতে পারবেন। এটাতে কতক্ষণ লাগে অ্যাপ্রুভ হইতে ফিডব্যাকটা? পিকবেস্টে ওরা লিখেছে 24 ঘন্টা অ্যাপ্রুভ হতে সময় লাগে, ওরা লিখে। তবে কিছু কিছু ক্ষেত্রে 24 ঘন্টার আগে হয়ে যায়, আর কিছু কিছু ক্ষেত্রে 24 ঘন্টার বেশিও লাগে। তবে ওরা বিজনেস ডে গুলো বাদ দেয়। এখন প্রশ্ন হচ্ছে বিজনেস ডে কি? বিজনেস ডে হচ্ছে বলতে যেগুলো যেই দিন যেদিন দিনগুলোতে কাজ করা হয়, যেমন ওদের ক্ষেত্রে রবিবার বন্ধ থাকে, সেটা বিজনেস ডে এর মধ্যে পড়ে না। যেগুলো সরকারি ছুটি থাকে সেগুলো বিজনেস ডে এর মধ্যে পড়ে না। বাকিবার যেগুলো যেই দিনগুলো কাজের দিন সেগুলোকে বিজনেস ডে বলা হচ্ছে। এই বিজনেস ডে এর মধ্যে ওরা অ্যাপ্রুভ করে দেয়, বলে 24 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ করবে। আর আপনার তো অনেকগুলো ডিজাইন করা আছে হয়তো, যাদের যাদের ডিজাইন করা আছে। আর এই বিষয়টা আমি আরো ক্লিয়ার হয়েছি গতকাল, যে এখানে আমাদের যে অন্যান্য ওয়েবসাইট আছে, যেমন শাটার স্ট্রোকের ফাইলগুলা, ফ্রিপিকের ফাইল যেগুলো আমাদের অ্যাপ্রুভ করা আছে, ওগুলো আমরা এখানে আপলোড করতে পারবো। ঠিক এখানে যেগুলো অ্যাপ্রুভ করা আছে, ঠিক এগুলো আমরা লাভপিক কিংবা শাটার স্ট্রোকে আমরা আপলোড করতে পারবো। সেক্ষেত্রে আমাদের কিন্তু বিশাল একটা বোনাস পয়েন্ট, একই ফাইল আমরা একাধিক মার্কেট প্লেসে আপলোড করতে পারতেছি। তবে যেমন আবার ওটা আবার গ্রাফিক ডিভাইডে আপলোড করতে পারবো না, সমস্যা নেই, যেটা পাচ্ছি এটাই অনেক বড় সুবিধা, একই ফাইল একাধিক জায়গায় আমরা আপলোড করতে পারতেছি। এখন আপলোড করার আগে এখন তাহলে আমরা দেখে নিই এই ওয়েবসাইটের টার্মস এন্ড কন্ডিশন, তারা কি কি কন্ডিশন দিচ্ছে তাদের ওয়েবসাইটে কাজ করার জন্য। এগুলো সবগুলো ইংরেজিতেই লেখা আছে, টার্মস এন্ড সার্ভিস, এগুলো আমি আপনাদের। হ্যাঁ আপু বলেন, বলেন আপু, আমি শুনতেছি। কে আপু কে আপু, আপনি কি লিভ হয়ে গেছেন? ভাই, আমার মোবাইলটাতে তো সমস্যা করতেছে। আচ্ছা ঠিক আছে, আমার মোবাইলটা, আপনি কি জানি বলতে চাচ্ছিলেন? বলতে চাচ্ছিলাম যে আমি শুনলাম যে গ্রাফিক ডিভাইডারও দেওয়া যায়, মানে ওইটা দুইটা অপশন থাকে, যেটা হচ্ছে এক্সক্লুসিভ আর নন নন এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ, হ্যাঁ আপনি যেটা নন এক্সক্লুসিভ, এক্সক্লুসিভে আমরা দিতে পারবো। হ্যাঁ নন এক্সক্লুসিভে আমরা দিতে পারবো গ্রাফিক রিফারের। হ্যাঁ, যে আপনি যেটা বলুন ঠিক আছে,
গ্রাফিক রিভারে এখন দুটো অপশন করছে। আগে একটা সরাসরি আমরা ডাউনলোড করতে পারতাম, আর একটা হচ্ছে গ্রাফিক এলিমেন্ট নামে আরেকটা নতুন ওয়েবসাইট ওখানে করছে। ওখানেও ঠিক পিক বেস্টের মতোই বা ফ্রি পিকের মতোই করছে। এখন খুললে ইচ্ছা মতো বা একটা লিমিট থাকে, এক পার ডে আপনি 100 ডাউনলোড করতে পারেন এমনটাই। হ্যাঁ, তাহলে কি আপু যেটা বললো ওইটাই, একটা হচ্ছে দুভাগে এটাকে ভাগ করা, একটা এক্সক্লুসিভ, একটা হচ্ছে নন এক্সক্লুসিভ। যেগুলো যেগুলো নন এক্সক্লুসিভ ওয়েবসাইট সেগুলোর ক্ষেত্রে আমরা আমাদের ডিজাইনগুলো দিতে পারি। এখন টার্মস এন্ড কন্ডিশনের ক্ষেত্রে চলে যাই। আমি একটা লিংক আপনাদের গ্রুপে পোস্ট করে দিচ্ছি, এটা হচ্ছে পিক বেস্টের মকআপের লিংক। এটা হচ্ছে গুগল ড্রাইভের লিংক। পিকবেস্টের মকআপ কি ভাইয়া অন্য জায়গায় ইউজ করা যায়? অন্য জায়গায় অন্যান্য ওয়েবসাইট যেগুলো আছে ওদের তো নির্দিষ্ট মকআপের ক্ষেত্রে ওরা বলে না, সেক্ষেত্রে আমরা করতে পারি। ওরা তো বলে না যে এই মকআপটা ইউজ করেন ওরা, আর পিক বেস্ট বলে আমাদেরই মকআপ ইউজ করতে হবে। আমরা করতে পারি, পিক বেস্টের মকআপগুলো ভালো, খুব যে স্পেশাল এমনটাও না, আবার যে খুব যে খারাপ এমনটাও না। পিক বেস্টের মকআপগুলো ভালো। দুটা গ্রুপে পোস্ট করে দিয়ে দিছি। এইখানে দেখেন পিক বেস্টের যতগুলো মকআপ আছে প্রায় সব মকআপগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। আমাদের ডিজাইনের ক্ষেত্রে এই মকআপগুলো আমাদের পিক বেস্টের জন্য ব্যবহার করতে হবে। আর কিছু কিছু ক্ষেত্রে আমরা শুধু ফাইল আপলোড করব, পিক বেস্ট অটোমেটিক্যালি সেই মকআপটা নিয়ে নিবে কিছু কিছু ক্ষেত্রে। তাহলে টার্মস এন্ড কন্ডিশন বা অন্যান্য বিষয়গুলো আসি। প্রথমে আমি যাব টার্মস এন্ড কন্ডিশনের ক্ষেত্রে। ওকে, এখানে কিন্তু ইনফরমেশনগুলো দেয়া আছে, আপনারা এখানে পড়ে নেবেন। আমি হালকা করে ব্রিফ করতেছি। তাহলে দেখেন রিজেকশনের কারণগুলো, এখানে রিজেকশনের অনেকগুলো কারণ আছে কেন আমাদের ফাইল তারা অ্যাপ্রুভ করবে না। প্রথমে দিচ্ছে ইওর কন্টেন্ট কন্টিনিউয়াস ভিজিবল ট্রেডমার্ক, অর্থাৎ আপনি আপনার ইমেজগুলোর মধ্যে যেমন কোনো কোম্পানি বা কাউকে মার্ক করতে পারবেন না। যেমন এখানে একটা গাড়ির মার্সিডিজের লোগো, এই লোগোটা যখন আপনি আপনার ইমেজের ক্ষেত্রে ডেমো ইমেজ হিসেবে কোনো কোম্পানিকে প্রমোট করতেছেন বা এমন কিছু, তাহলে এইটা আপনার ইমেজের মধ্যে দিতে পারবেন না, যেটা অ্যালাউ না। আশা করি এটা আমি বুঝাইতে পারছি সবাইকে। এটা আবার রিপ্লে করতেছি। আমরা যখন আমাদের ডেমো ইমেজগুলো ব্যবহার করি ইমেজের ক্ষেত্রে, ডিজাইনগুলোর ক্ষেত্রে, সেই ডিজাইনগুলোতে আমাদের এই ধরনের কোনো লোগো বা এগুলোকে আমরা প্রমোশন করতে পারবো না। সেহেতু এই ধরনের ইমেজগুলো আমরা যখন আপলোড করবো, আমাদের ডিজাইনে অ্যাড করব, এইটা আমরা রাখবো না। তারপরে আসি ইওর টাইটেল। টাইটেলের জন্য আমি যখন প্রথম করি এই ডিজাইনগুলোই, আমার ডিজাইন ঠিক আছে কিন্তু টাইটেলের জন্য আমাকে দুইবার রিজেকশন করছে। টাইটেলের জন্য টাইটেল আপনাকে পিক বেস্টে খুব পারফেক্ট ভাবে লিখতে হবে। কেমন পারফেক্ট ভাবে আপনাকে লিখতে হবে? যেমন আপনার টাইটেলের মধ্যে কোনো ভুল করা যাবে না, একই ওয়ার্ড বারবার ব্যবহার করা যাবে না, আপনার ডিজাইনের জন্য কোনটা উপযুক্ত ওয়ার্ড সেটা আপনাকে ব্যবহার করতে হবে। তাহলে টাইটেলের বিষয়টা হচ্ছে কি, টাইটেলের মধ্যে বানান ভুল করা যাবে না। এই যে 4 নম্বরের ক্ষেত্রে এটা বলে দিছে, ওয়ান অর মুভ ওয়ার্ডস দ্য টাইটেল আর, যাই হোক এটা বলা হয়েছে। আপনারা দেখবেন এখানে আমি বাংলায় জাস্ট বলেছি টাইটেলের মধ্যে বানান ভুল করা যাবে না, একাধিক ওয়ার্ড বারবার ব্যবহার করা যাবে না, টাইটেল ছোট্ট করে লেখা যাবে না। এখানে সরাসরি কিন্তু লেখা নাই টাইটেল ছোট করে লেখা যাবে না। আমি যদি এখান থেকে সার্চ দিই অন্যান্যদের ফেসবুক কভার লিখে, ফেসবুক কভার, আমরা ফেসবুক কভার ডিজাইন কিন্তু অলরেডি করতে জানি। আজকে আমি একটা ফেসবুক কভার ডিজাইন করে দেখাবো। যেমন এখানে ফেসবুক কভার ডিজাইনগুলো দেখেন, টাইটেলগুলো কিন্তু অনেক বড় বড়। এই যে একটা দুটা তিনটা চার পাঁচ ছয় সাত আটটা ওয়ার্ড। তাহলে এখানে থেকে কি এটা ফ্যাশন ডিজাইন? তাহলে এখানে ফ্যাশন সব দোকানের জন্য করছে, তাহলে ফ্যাশন সব প্লাস সেল ফেসবুক কভার পেজ ডিজাইন। তাহলে এখানে দেখেন যেহেতু এটা ফেসবুক কভার, এই যে ফেসবুক কভার লেখাটা লিখছে, আমি যখনই সার্চ দিচ্ছি তখনই কিন্তু ফেসবুক কভার এখানে চলে আসছে সার্চে। তাহলে আমাদের টাইটেলগুলো খুব পারফেক্ট লিখতে হবে। আপনার ডিজাইন ভালো আছে কিন্তু যদি আপনি টাইটেল ঠিকভাবে না লিখতে পারেন তাহলে আপনার ডিজাইনটা রিজেক্ট হতে পারে। টাইটেল মিলে গেলে কি কোনো প্রবলেম হবে? না, টাইটেল মিলে গেলে প্রবলেম হবে না। টাইটেল, ভাইয়া হ্যাঁ আপু বলেন। ওই যে আপনি আপনার প্রোফাইলে যে ইলাস্ট্রেশন মানে একটু হয়েছে, আমরা তো ইলাস্ট্রেশন শিখি নাই, কিন্তু ব্রাশ টুল দিয়ে যদি আমরা মানে সিনারি গুলো করি
তাহলে যদি মানে আপলোড করি আসলে তাহলে কি হবে? হ্যাঁ, আসলে ইলাস্ট্রেশনটা ওটা মূলত করা হয় অ্যাডোবি ইলাস্ট্রেটরে। আমরা ঠিক করছি 40 নম্বর ক্লাস থেকে আমরা ইলাস্ট্রেটর শুরু করব। ইলাস্ট্রেশন যদি আপনারা ভালো পারেন, ইলাস্ট্রেশনে প্রচুর আপলোড হয়। যেমন আপনি একটা কোনো গাড়িকে আমরা পেন টুল দিয়ে সরাসরি কিন্তু ইলাস্ট্রেশন করতে পারি। হ্যাঁ, ইলাস্ট্রেশনেও আপলোড হয়, তবে এটা ইলাস্ট্রেটরে পারফেক্ট ইলাস্ট্রেশন করার জন্য, এটা আমরা করতে পারি। তাহলে দেখেন ইওর টাইটেলের এদিক থেকে, টাইটেলের দিকটা এটা গেল। এরপর হচ্ছে কপিরাইট, আপনাকে কপিরাইট করা যাবে না। কপিরাইটের ক্ষেত্রে কেমন বলা, হ্যাঁ তন্নি বলছিল যে ব্রাশ টুল দিয়ে যদি করে সে, তাহলে কি এটা অ্যাপ্রুভ হবে? ব্রাশ টুল দিয়ে যদি করে হতে পারে, ব্রাশ টুল দিয়ে করলেও হতে পারে, যেহেতু ইলাস্ট্রেশনের ক্ষেত্রে এডিটেবল থাকে না, এডিট করতে হবে এমনটা কিন্তু না, হওয়ার কথা। ট্রাই করে দেখতে পারেন ইলাস্ট্রেশন। তবে আমরা ইলাস্ট্রেটরে করতে হবে। ফটোশপে ইলাস্ট্রেশনটা করলে করা যায়, কিন্তু আসলে ইলাস্ট্রেশনের জন্য ইলাস্ট্রেটরটাই, ইলাস্ট্রেটর সাথে আমাকে বলতে হ্যাঁ এটাই। তারপরে এরপর হচ্ছে কপিরাইট ভ্যালু। ভাইয়া হ্যাঁ আপু বলেন। একটা জিনিস, ওই যে আপনি মকআপ দিচ্ছেন এগুলো তো পিডিএফ ফাইল, এগুলো কিভাবে ইউজ করব? পিডিএফ না তো আপু, এই যে দেখেন আমি, আচ্ছা মোকাপে ব্যাগ আসতেছে, মোকাপে আমি ব্যাগ আসতেছে এটা বলার পরে। তাহলে দেখেন এরপর হচ্ছে কপিরাইট। আপনাকে কপিরাইট করা যাবে না, এমনকি ইমেজের ক্ষেত্রেও। এটার পরে আমরা কোথা থেকে কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করব, কিভাবে আমরা কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করতে পারি সেটা আমি বলবো। তাহলে কপিরাইট কোনো জিনিস আমাদের ব্যবহার করা যাবে না, অন্যের ডিজাইন থেকে কোনো জিনিস কপি করা যাবে না। তারপর হচ্ছে এখানে দেখেন 4 নম্বরে বলা হয়েছে ইওর কন্টেন্ট ইজ অন ইনকারেক্ট কালার মোড, অর্থাৎ আপনি কাজ করছেন কিসের জন্য, প্রিন্ট ডিজাইনের জন্য। আমরা জানি প্রিন্ট ডিজাইনের জন্য কালার কোড কি ব্যবহার করা হয়ে থাকে, সিএমওয়াই কে। ওখানে যদি আরজিবি আপনি ব্যবহার করেন তাহলে সেটা আপনারটা অ্যাপ্রুভ হবে না। ঠিক একইভাবে যেটা ওয়েবের জন্য করছেন সেটা যদি আপনি সিএমওয়াই কে দেন তাহলে সেক্ষেত্রে অ্যাপ্রুভ হবে না। এই কালার মোডগুলো আমাদের বুঝতে হবে। তারপর হচ্ছে ইওর কন্টেন্ট ইজ সিমিলার, অর্থাৎ এখানে আপনার ওদের ওয়েবসাইটে ওই ডিজাইনটা দেয়া আছে যেটার মধ্যে আপনারটা মিলে গেছে, অনেকটাই মিলে গেছে, সেক্ষেত্রে আপনার ডিজাইনটা অ্যাপ্রুভ করা হবে না। কিন্তু অন্য ডিজাইন থেকে আমরা তো আপাতত আমরা কয়েকটা ডিজাইন মিলে একটা জিনিস কপি করতেছি, সেক্ষেত্রে কপির পরিমাণটা বা একটা ডিজাইনের সঙ্গে খুব বেশি মিলে গেছে, সেক্ষেত্রেও কিন্তু অ্যাপ্রুভ করা হবে না, যেটা 5 নম্বর ক্ষেত্রে বলা হচ্ছে। এরপর হচ্ছে কিওয়ার্ড। আমরা যখন ডিজাইনটা আপলোড করব তখন কিন্তু কিওয়ার্ড বসাইতে হয় বা ট্যাগ বসাইতে হয়। কিওয়ার্ড বা ট্যাগ কোনটা, যেটা আমরা সার্চ করলে আমাদের ডিজাইনটা শো করবে, আমার ডিজাইনটা কি কি রিলেটেড। যেমন এখান থেকে এই ডিজাইনটা ওপেন করে দেখি নিচ থেকে, এই যে এখানে সার্চ রিলেটেড ফেসবুক ব্যানার, বুক কভার ডিজাইন, এগুলাকে বলা হচ্ছে কিওয়ার্ড। আমরা যখন ডিজাইন আপলোড করব এই কিওয়ার্ডগুলো আমাদের লিখতে হয়। এই কিওয়ার্ডগুলো আমাদের সঠিকভাবে লিখতে হবে, আমার ডিজাইনের সাথে কোন কোন কিওয়ার্ডটা যায় সেটা আমাকে লিখতে হবে। তারপর বলা হয়েছে কমপক্ষে 10টা রাখতে হবে, এমনটাই বলা হয়েছে। তারপরে সেনসিটিভ কিওয়ার্ডস আর ইনক্লুড, এই সেনসিটিভ কিওয়ার্ডগুলো সংযুক্ত করতে হবে, এই বিষয়গুলো বলা আছে 6 নম্বরে, আপনারা আরো পড়ে নেবেন। তারপর হচ্ছে ফাইল ফরম্যাট, ইওর সোর্স ফাইল। আপনার যদি সোর্স ফাইলটা ঠিকঠাক না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ফাইল রিমুভ করা হবে না। তারপর হচ্ছে মকআপের বিষয়টা, একটু আগে যেটা বললাম, আপনাকে আপনার কন্টেন্টে যদি ভুল মকআপ ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ফাইল অ্যাপ্রুভ করা হবে না। আপনাকে পিক পেস্ট করতে যে মকআপগুলো দেওয়া হয়েছে সেটা ব্যবহার করতে হবে। তারপরে আরো আসি পার্সোনাল, লিখছে পার্সোনাল ব্র্যান্ডিং কন্টেন্টের মধ্যে এগুলা। হ্যাঁ ভাই, এখানে ওই যে না আপনি যে ওইখানে ওই ইমেজটা দেখেন যে একটু আগে, হ্যাঁ এখানে দেখা যাচ্ছে যে লেয়ারের অনেকগুলো অপশন থাকে, ওইখানে লেয়ারের দিকে যে চোখ যে বন্ধ হয়ে যায় বা খুলে, ওইখানে দেখা যাচ্ছে কালার ইনপুট করতে তারা। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি ভাই ওইটাতে। আমরা তো এখন 8 নম্বরে বা 9 নম্বরে আছি, আসতেছি আমি। আচ্ছা যাই হোক, 11 নম্বরটা একটু সেন্সিটিভ, যেখানে পলিটিক্যাল বিষয়ে, তারপরে টুরিস্ট, আরো অন্যান্য যেখানে যে বিষয়গুলো ইনফরমেশন গুলো আছে এটা দেখে নেবেন। এই জিনিসগুলো আমাদের ঠিক উপরে যেমন ট্রেডমার্ক দেখলাম, এই ধরনের ইমেজ বা কোনো কিছু আমাদের রাজনীতি বিষয়ক আরো অন্যান্য বিষয়, এই জিনিসগুলো আমাদের ব্যবহার করা যাবে না। তারপর 12 নম্বর হচ্ছে লেয়ারের বিষয়টা। লেয়ার কি, আমি আপনাদের যেভাবে লেয়ার তৈরি করা দেখাইছি আপনারা যদি ঠিক সেভাবে লেয়ারটা ব্যবহার করেন বিজনেস কার্ডের ক্ষেত্রে বা এটার ক্ষেত্রে, প্রত্যেকটাতে একইভাবে লেয়ারটা ব্যবহার করেন, তাহলে এখানে আপনি প্রত্যেকটা অ্যাপ্রুভ করবে, নিশ্চিত থাকেন। আর এখানে বলা হয়েছে কি রং রাইট, এখানে ফটোশপের লেয়ারের ইমেজ দিয়ে ওরা সরাসরি দেখাই দিছে।
এবার যেমন এই যে দেখাচ্ছে টেক্সট, ব্যাকগ্রাউন্ডের জন্য একটা, তারপরে টেক্সটের জন্য একটা, সুন্দর করে ফোল্ডার ফোল্ডার করে কাজগুলো করা হয়েছে যেমনটা আমি আপনাদের দেখাইছিলাম। আর এখানে সবগুলো আপনার যে লেয়ার অ্যারেঞ্জমেন্ট ঠিক না থাকে, তারপরে সবগুলো একসাথে মার্জ করা থাকে, সেক্ষেত্রে আপনার এগুলো অ্যাপ্রুভ হবে না। অর্থাৎ লেয়ারের বিষয়গুলো আমাদের ঠিকঠাক করে রাখতে হবে। এছাড়াও এইগুলো হচ্ছে কয়েকটা গুরুত্বপূর্ণ কন্টেন্ট। এছাড়া 6টা কন্টেন্ট আছে এখানে, যে আপনাদের ফাইলটা অলরেডি গ্রুপে পোস্ট করে দিয়ে দিছি, এটা আপনারা আরেকবার করে নিয়ে নেবেন। যেগুলো মেইন বিষয় আমি শুধু সেই বিষয়গুলো আলোচনা করলাম। তারপর ওরা কপিরাইটের বিষয়টা খুবই বলছে। হ্যাঁ, এখানে কপিরাইটের আরেকটা বিষয়, আমরা কিন্তু অলরেডি ফন্ট নিয়ে একটা ক্লাস করছি, ফন্টের প্রকারভেদ দেখছি, ফন্টের এই যে পিকচারগুলোর ক্ষেত্রে এখানে যেমন এই যে 3 নম্বরে ফন্টের বিষয় বলা হয়েছে। ফন্টের বিষয় এখানে কি বলা হয়েছে, আপনাকে ফ্রি অর ওপেন সোর্স ফন্ট আর অ্যালাউড, অর্থাৎ আপনাকে ফ্রি ফন্ট বা ওপেন সোর্স যে ফন্টগুলো আছে সেগুলো ব্যবহার করতে বলেছে। প্রিমিয়াম অর্থাৎ যে ফন্টগুলো আমাদের কিনে নিতে হয় সেই ফন্টগুলো ব্যবহার না করার কথা বলতেছে। আর অলরেডি আপনারা যারা গ্রাফিক রিভার থেকে ডিজাইনগুলো কপি করতেছেন, ওখানে নিচে যে ফন্টগুলো থাকে ওগুলো সবগুলোই ফ্রি ফন্ট, সবগুলো এখানে ফ্রি ফন্ট দেওয়া হয়ে থাকে, যেমন মনসেরাট, ল্যাটো, রোবোটো, রেলওয়ে, অফেন্সেন্স যেগুলো ব্যবহার করছে কিন্তু সবগুলো ফ্রি ফন্ট। তারপরে আমাদের ডিজাইনের ক্ষেত্রে আমাদের ফ্রি ফন্ট ব্যবহার করার কথা বলা হয়েছে। তারপরে হচ্ছে এই যে ইমেজগুলোর কথা বলা হয়েছে, ঠিক একইভাবে ইমেজের কথা, কপিরাইটের ভায়োলেশনের কথা বলা হয়েছে। এই কপিরাইটটা আমাদের করা যাবে না। এখানে আরো যে অপশনগুলো আছে, এই অপশনগুলো আপনারা আরেকটু পরে ক্লিয়ার হয়ে নিতে পারেন। তাহলে ফাইল অ্যাপ্রুভের যে বিষয়গুলো আসলো, এটা আসলো। এবার এখানকে আরো কোনো, এখানে আরো দেওয়া আছে আপলোড টিপস। আমি অলরেডি আপনাদের আপলোড টিপসটা আমি দেখাবো। এখানে বলতেছে ওরা কিভাবে আমরা আপলোড করব, কোনটা আমাদের জন্য বেস্ট হবে, কিভাবে, এটা এখানে বলতেছে। আর আমরা কিভাবে আপলোড করব, আমি একটা ফাইল রেডি করে আপনাদের আপলোড করে দেখাই দিচ্ছি। আরো তারপরে যেমন সাইজ এবং ফরম্যাটের বিষয়ে একটা লিখছে, যে আপনি কখন কতটা সাইজ ব্যবহার করবেন। টেমপ্লেটের ক্ষেত্রে যেমন ব্যাকগ্রাউন্ড ভার্টিক্যালি কতটা হবে, হরিজন্টালি কতটা হবে, তারপরে হচ্ছে আপনার বিজনেস কার্ড ডিজাইনের ক্ষেত্রে কতটা হবে। তবে আমরা বিজনেস কার্ড যেটা স্ট্যান্ডার্ড ব্যবহার করতেছি ওটাই নেওয়া হবে। কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে এটা, যে এখনকার ওয়েবসাইট যেটা আছে পিকবেস্টও, তারা আর বিজনেস কার্ড অ্যাপ্রুভ করতেছে না। রিসেন্টলি ভাবে আবার অ্যাপ্রুভ শুরু হয়েছে কিনা জানি না। লাস্ট ভাবে ওরা আপনি যতই ভালো ডিজাইন দেন না কেন অ্যাপ্রুভ করতেছিল না। আবার কারো কারো কাছে শুনলাম যে তাদের বিজনেস কার্ড অ্যাপ্রুভ হয়েছে। যদি খুবই ভালো ডিজাইন হয় সেক্ষেত্রে অনেকের বিজনেস কার্ড অ্যাপ্রুভ হচ্ছে, তাছাড়া বিজনেস কার্ড অ্যাপ্রুভ হচ্ছে না, কারণ অলরেডি এদের ওয়েবসাইটে অনেকগুলো বিজনেস কার্ড ডিজাইন সাবমিট করা আছে এই জন্য। তারপরে যদি পোস্টার করেন তাহলে ভার্টিক্যাল ভাবে একটা দিছে, একটা হরিজন্টাল ভাবে দিছে। ভার্টিক্যাল ভাবে আমাদের কিভাবে কি হবে, কত সাইজ নিব আমরা, হরিজন্টালে কত সাইজ নিব, এটা এখানে বলা হয়েছে। তারপরে আপু যে মকআপের বিষয়টা বললো, তাহলে দেখেন এখানে অনেকগুলো মকআপের ক্ষেত্রে আবার ফোল্ডার করে দেওয়া আছে। তাহলে এখানে পিডিএফ দেওয়া আছে, আমি পিডিএফটা ডাবল ক্লিক করে ওপেন করি। হ্যাঁ, পিডিএফ এর পরে এই দেখেন ফ্লায়ারের মধ্যে আবার ওপেন করি। এই যে দেখেন আপু ফ্লায়ারের একটা গুগল ড্রাইভ ফাইল ওপেন হয়ে গেছে। এখান থেকে যে ডাউনলোড দিলেই পিএসডি ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। ও ওইটার মধ্যে আবার ক্লিক করতে হবে? হ্যাঁ, এটার মধ্যে ক্লিক হয়ে যাবে। এখন দেখেন খুব সুন্দরভাবে এটা ফোল্ডার বেস, ব্রোশিওরের জন্য, ফ্লায়ারের জন্য, তারপরে যা যা লাগে আর কি সাধারণত, এই যে ইলাস্ট্রেশনের জন্য হরিজন্টাল ভার্টিক্যাল ভাবে দেওয়া আছে। ভাই আপনি তো মনে হয় বিজনেস কার্ডের জন্য ইয়া দিছিলেন, ওই যে ফ্লায়ার দিছিলেন অনেকগুলা, প্রায় 50টা না 200টা, এটা কি বিজনেস কার্ডের মোকাম? বিজনেস 400টা দিছিলাম আপনাদের, আমি বিজনেস কার্ড ডিজাইনের টেমপ্লেট দিছিলাম আর মকআপও দিছিলাম। কিন্তু ওই মকআপগুলো আমরা এই ওয়েবসাইটের জন্য ব্যবহার করতে পারবো না। এই ওয়েবসাইটের নিয়ম অনুযায়ী এরা যে মকআপগুলো দিচ্ছে শুধু সেই মকআপগুলোই আমাদের ব্যবহার করতে হবে। এদিকে এক্সট্রা মকআপ ওল্ড 3, 4, 5 অনেকগুলো মকআপ আছে। একটু আমার মাকে একটু চুপ করতে বলে, মা একটু আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে, যেহেতু বাসায় আছে, বাসায় সমস্যাগুলো একটু হয়। তাহলে এখান থেকে আমরা আমাদের মকআপ গুলো ব্যবহার করবো। যে ব্রোশারের ক্ষেত্রে ইনভাইটেশন কার্ড, এই যে বিজনেস কার্ড দেখেন, বিজনেস কার্ডের ক্ষেত্রে দেওয়া হয়েছে হরিজন্টাল ভাবে, এখানে মকআপ দিয়ে দেওয়া হয়েছে, আবার ভার্টিক্যাল ভাবেও মকআপ দিয়ে দেওয়া হয়েছে। ভাইয়া
হ্যাঁ যে টপিক গুলার নাই মকআপ ওইগুলোতে কি করব? যেমন ইমেল সিগনেচার আমার কয়েকটা বানানো আছে কিন্তু এই ওয়েবসাইটে ইমেল সিগনেচার এখনো অ্যাপ্রুভ করে কিনা এটা আমার জানা নেই। আপনাদের এই বিষয়ে আমি একটু শেষের দিকে বলবো ইমেল সিগনেচার এই ওয়েবসাইটে অ্যাপ্রুভ করে কিনা। আর আমাদের শাটারস্টকের ক্ষেত্রে তো শুধুমাত্র ইলাস্ট্রেটরের ফাইলে অ্যাপ্রুভ করে, ফটোশপের ফাইল তো শাটারস্টকে অ্যাপ্রুভ হয় না, তাই না? যেহেতু আপনাদের শাটারস্টক ফাইল অ্যাপ্রুভ করা আছে। জি ফটোশপে হ্যাঁ, অ্যাপ্রুভ হয় না। ফটোশপ অ্যাপ্রুভ হয় না। আমি শাটারস্টক নিয়ে গতকাল অনেকটা ঘাটাঘাটি করে দেখছি, আমি শুধু ইলাস্ট্রেটর ফাইল অ্যাপ্রুভ হয়। আর ইমেল আর এখানে কি শুধু ফটোশপ? না, ফটোশপ, ইলাস্ট্রেটর, তারপরে ইপিএস দুইটাই অ্যাপ্রুভ হয়। ফটোশপ, ইলাস্ট্রেটর দুইটাই অ্যাপ্রুভ হয়। যেমন এই যে এখানে আপলোডের বিষয়টা দেখেন, এখানে আপলোডিং টিপসের মধ্যে আমি গতকাল দেখছিলাম যে কি হাউ টু ইনক্রিজ ইনকাম, এখানে দেয়া আছে তিনটা অ্যাপ্রুভ হয়, ফটোশপ, ইলাস্ট্রেটর, তারপরে হচ্ছে ইলাস্ট্রেটর ইপিএস ভার্সন, সবগুলো এখানে অ্যাপ্রুভ হয়। ফাইল সাইজ, ফরম্যাট এগুলো আরেকটু পরে নিয়ে নেবেন আপনারা। তবে মেইন যেগুলো বিষয় প্রত্যেকটা আলোচনা করা হয়ে গেছে অলরেডি। তাহলে এখন আমরা যাই যে আমার অলরেডি একটা অ্যাপ্রুভ যে ফাইলটা আছে সেটা আমি ওপেন করতেছি। ওপেন করে আবার একটা ফাইল আমি আপলোড করে আপনাদের দেখাচ্ছি, ফটোশপের একটা ফাইল। আমি একটা ফ্লায়ার ডিজাইন করছিলাম, ফ্লায়ার ডিজাইনটা ওটাই দেখায় আপলোডের জন্য। আর ফ্লায়ার ডিজাইন আমরা গতকাল বলছি আগামীকাল আমরা ফ্লায়ার ডিজাইন শুরু করে দিব। এই সপ্তাহে আপনারা কিছু ডিজাইন রেডি করবেন, নিজের ডিজাইন। অর্থাৎ আজকে শনিবার, বৃহস্পতিবার, প্রতিবার হতে হতে আপনাদের বিজনেস কার্ড ডিজাইন, ফ্লায়ার ডিজাইন এবং ফেসবুকে অ্যাডস ডিজাইন, যেটা হচ্ছে আপনার নিজের তৈরি অন কনসেপ্ট, এটা রেডি করবেন। আমরা সামনের শনিবারে ফাইবারে চলে যাব। ফাইবারের ক্ষেত্রেও এই অন কনসেপ্টটাকে খুব বেশি গুরুত্বপূর্ণ দেওয়া হয়। পুরো এক সপ্তাহ সময় আছে, এটার মধ্যে আমরা নিজস্ব ফাইল তৈরি করব, যেটা আমরা আমাদের পিকবেস্টও আপলোড করতে পারবো। ভাইয়া আপনি বলছিলেন যে কিভাবে হ্যাঁ ভাই, ডিজাইন তৈরি করা এটা আমি যাবে। ক্লাসে বলছিলাম অবশ্য। আচ্ছা, আমি শেষের দিকে আবার বলবো নতুন ডিজাইন। ভাই হ্যাঁ ভাই, আমি ক্লাসে বলছিলাম অলরেডি, বলছিলাম যে কিভাবে নতুন ডিজাইন তৈরি করতে পারি। এক্ষেত্রে আমাদের আরেকটু বলে, আমরা আপাতত 4 থেকে বা 8টা 9টা ডিজাইন একসাথে আমরা ওপেন করে দেখব। ওপেন করে প্রত্যেকটা ডিজাইন থেকে আইডিয়া নিব। সেখান থেকে কয়েকটা ডিজাইন থেকে আমরা যদি হালকা হালকা কিছু এলিমেন্ট কপি করি, সেক্ষেত্রে কিন্তু নতুন একটা ডিজাইন অলরেডি তৈরি হয়ে যায়। আপনি যদি 5টা বা 8টা ডিজাইন থেকে যদি একটা ডিজাইন বের করেন, তাহলে কিন্তু অলরেডি আপনার এটা অন কনসেপ্ট হয়ে যাচ্ছে। 5টা বা 6টা বিজনেস কার্ড থেকে ওখান থেকে দেখলেন কোনো পাশ থেকে একটা শেপ নিলেন, ওখান আরেকটা বিজনেস কার্ড আরেকটা শেপ নিলেন। এই 5-7টা বিজনেস কার্ড থেকে আমরা আপাতত অন কনসেপ্টটা তৈরি করতে পারি। আর যখন আরো অভিজ্ঞতা হয়ে যাবে, তখন এমনি বিভিন্ন শেপের আইডিয়া মাথায় চলে আসবে। ফ্লায়ার ডিজাইনটা দেখাই। ফ্লায়ার ডিজাইন থেকে এটা হচ্ছে র ফাইল, দুটো অপশন দেখাই, র ফাইল আর এটা কি, হ্যাঁ দুটো ফাইল ওপেন করতেছি। ফ্লায়ার ডিজাইন এটা যে খুব কঠিন এমনটা না, সবকিছু একই রকম। এখানেও ব্লিড নেওয়া হয়েছে A4 পেজের মধ্যে, পুরো বিজনেস কার্ডের মধ্যে ব্লিড নেওয়া হয়েছে, সেভ জোন নেওয়া হয়েছে, এতটুকুই। আর এটা পুরোটা A4 পেজের মধ্যে আমি করছি। পেজ নিচে A4, বিজনেস কার্ডের মতো পুরোটাই ডিজাইন করছি। তারপর এখানে লেয়ারগুলো আমরা যেভাবে সাজাই, পুরো লেয়ারগুলো সেভাবেই সাজাইছি আমি। এই যে উপরে নিচে আমি ব্লিড, তারপর হচ্ছে যেমন ব্যাকগ্রাউন্ডে দেখেন, এই যে ব্যাকগ্রাউন্ডটা আপনাদের শেপের বিষয়টা বলছিলাম, এটা কিন্তু অ্যাপ্রুভ ফাইল। সেহেতু এই দিক থেকে আমরা নিশ্চিত হচ্ছি যে এটা সাধারণত ঠিক আছে। তাহলে ব্যাকগ্রাউন্ডের জন্য আলাদা একটা আমি নিয়ে নিছি। তারপরে যতগুলো শেপ আছে সবগুলো শেপগুলো একটা ফোল্ডারে ঢুকাই দিছি। এখানে এই শেপটা ফোল্ডারে ঢুকানো হয়নি, কেননা এই শেপটা যদি আমি ফোল্ডারে রাখি তাহলে ইমেজগুলো এগুলো উপরে চলে আসবে। এই জন্য এই শেপটা উপরেই রাখা হয়েছে। এটা শেপের ভিতর না হলে আমি ঢুকিয়ে ফেলতাম, এটা শেপের মধ্যেই পড়ে। কিন্তু এটা যদি আমি মুভ করে নিচে নিয়ে আসি, তাহলে ইমেজটা আবার উপরের দিকে চলে আসবে। যেহেতু এটা লেয়ার বেস কাজ করে, সবগুলো শেপগুলো একটার মধ্যে ঢুকাইছি। কন্ট্যাক্ট ইনফরমেশন, যেগুলো যোগাযোগের ইনফরমেশন, এগুলো একটা ফোল্ডারে রাখছি। তারপর হচ্ছে বিজনেস আইডিয়া, এ পাশে যে বিজনেস আইডিয়া থাকবে সেটা বিজনেস আইডিয়া এ পাশে দিছি। তারপরে ডিসকাশন,
কি কি বিষয় নিয়ে আলোচনা হবে, ফোল্ডার বেস, এখানে ডিসকাশন একটা ফোল্ডার, যেটা এখানে যেহেতু এটা হচ্ছে বিজনেস কনফারেন্স তো আমরা বুঝি যে বিজনেসের মধ্যে যে আলোচনা করবে। ভাইয়া, হ্যাঁ আপু বলেন। এই যে আপনি ডিসকাশন এন্ড ইনসাইট এগুলা লিখছেন, এগুলোর মধ্যে যদি আমরা লরেন্স সাম এরকম করে লিখে দিই প্রবলেম আছে? ও এই যে এগুলার ক্ষেত্রে লরেন্স না লিখে ভালো। যেমন এই পাশে দেখেন আলোচনা, এখানে কিন্তু আমি লরেন্স আমি নিজে লিখছি। আর এখান থেকে যেমন যেহেতু আমার মার্কেটিং স্ট্র্যাটেজি এই বিষয়ে লিখে দেওয়াটা ডিজাইনটা আরো আকর্ষণীয় করে। আমি যদি এখানে লরেন্স লিখে যাই, ডিজাইনটা কিন্তু আর আকর্ষণীয় হচ্ছে না, দেখতেও খারাপ লাগে। আপনি কয়েকটা তাইলে ওইগুলা যদি অন্য ফ্লায়ার মানে সেম ক্যাটাগরি থেকে কপি করা হয় তাইলে কি ধরবে? না ধরবে না। আমি তো এখানে সেম ক্যাটাগরি থেকে এটা কপি করছি। মার্কেটিং স্ট্র্যাটেজি, টেক স্টার্টআপ, রিস্ক ম্যানেজমেন্ট, কোনো সমস্যা নেই এই বিষয়গুলো। আমাদের কথা হচ্ছে মূলত ডিজাইনটা। টেক্সটগুলা যে 2020 কনফারেন্স, আরেকজন 2020 সালে কনফারেন্স করতেই পারে, কারণ আপনি তো বিজনেস কনফারেন্স, এটা সমস্যা নেই। এই যে এগুলোর ক্ষেত্রে সমস্যা নেই, মূলত ডিজাইনটাই কপি করা যাবে না। মার্কেটিং স্টাডি, রিস্ক ম্যানেজমেন্ট এগুলো আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে এখানে ডিসকাশন, আমি যে এখানে ডিসকাশন লিখছি, আপনাকে যে ডিসকাশনই লিখতে হবে এমনটা কিন্তু কথা না। এটার সঙ্গে যেটা মিলে, এটার এই যে এখানে টপিক যদি টপিকের মধ্যে পড়ে, তারপরে ডিসকাশন, এটা আপনি নামটা চেঞ্জ করে দিতে পারেন। কথা হচ্ছে যিনি এই টেমপ্লেটটা ওপেন করবে, পরবর্তীতে যে কেউ, উনি যে কোনো দেশেরই হোক না কেন, যখন উনি এটা ওপেন করবে উনি যেন সহজে সেটা বুঝতে পারে, সহজেই বুঝতে পারে, এমনভাবে আপনাকে এটা সাজাইতে হবে। তারপরে যারা যারা কথা বলবে, স্পিকার, এই যে স্পিকার, ওদের নেম অ্যান্ড ডেজিগনেশন, এই ফোল্ডারে স্পিকারের নেম অ্যান্ড ডেজিগনেশন এটা প্রবেশ ঢুকাইছে এখানে। তাহলে দেখেন এই যে নামগুলো চলে যাচ্ছে। তারপরে দেখেন এই যে অল ইমেজ, আমি যতগুলো ইমেজ ব্যবহার করছি সবগুলো এখানে দিয়ে দিচ্ছি। ইমেজের ক্ষেত্রে দেখেন আবার এটার কয়েকটা ভাগে ভাগ করছি আমি। কিভাবে ভাগ করছি, ওই যে নাইট ভাই একটু আগে বলছিল কালার করার বিষয়টা, আপনি চাইলে কালারও করে দিতে পারেন। রাইট বাটন ক্লিক করে এখানে কালারের অপশন আছে, এই যে রেড, কালার করে দিতে পারেন। কালার না করলেও সমস্যা নেই। এই যে কালার করলে আরো দেখতে ভালো লাগে। কোনটা কোন টপিক বেস কালার করবেন, শুধু যে কালার করবে এমনটা না, টপিক বেস। তাহলে অল ইমেজ দেখেন, এখানে ইমেজের ক্ষেত্রে দেখেন আমি কয়েক ভাগে ভাগ করছি। হেডিং অ্যান্ড লোকেশন, তাহলে হেডিং কোনটা, হেডিং বলতে উপরেরটাকে বোঝায়। যে হেডিং এর ক্ষেত্রে হেডিং অ্যান্ড লোকেশন, তারপর নেম অ্যান্ড ডেজিগনেশন, এটাতে আসলো অল ফটো। দেখেন ফটোগুলো আবার প্রত্যেকটা কি করা হয়েছে, স্মার্ট অবজেক্ট করা হয়েছে। আপনি যদি স্মার্ট অবজেক্ট ফটোর মধ্যে না করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার ফাইল অ্যাপ্রুভ নাও হতে পারে। তাহলে স্মার্ট অবজেক্ট করছি, যখন ক্লিপিং মাস্ক করার প্রয়োজন হয়েছে তখন ক্লিপিং মাস্ক করছি। আর প্রত্যেকটা ইমেজেই প্রথমে আমি স্মার্ট অবজেক্ট করে নিচ্ছি। কেন, ধরেন এখানে এই মানুষটাকে, যিনি এই ডিজাইনটা নেবেন, উনি চাচ্ছে উনার ইমেজটা এখানে রাখবে, ঠিক আছে, উনি চাচ্ছে উনার ইমেজটা রাখবে। তাহলে দেখেন কত দ্রুত উনার ইমেজটা চেঞ্জ করতে পারবে। এখানে আমি ডাবল ক্লিক করলাম, এনে এই ইমেজটাকে আমি আই অফ করে দিলাম। এবার সিম্পল ভাবে অন্য একটা ইমেজ আমি প্লেস করে নিয়ে আসি। আসলে প্রত্যেকটা, হ্যাঁ ভাই, সরি ভাই ডিস্টার্ব করার জন্য। আমার স্যার আমার মামা বেশি অসুস্থ হয়েছে তো সম্ভবত। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ঠিক আছে, সমস্যা নেই, আপনাকে আমি অ্যাটেন্ড দিয়ে দিব। আমি একটু দেখি ইমেজগুলো কোথায় রাখছি আমি। এটা কিন্তু চাইলেই সহজেই চেঞ্জ করতে পারবে, কোনো সমস্যা ছাড়াই। স্টক ফুটেজ, ঠিক আছে, এতক্ষণ ধরে দেখেন এই ইমেজটা ছিল, এবার উনি চাচ্ছে উনার এই ইমেজটা দিবে। তাহলে ওই ইমেজটা এখানে এনে আমি স্ট্রোক ইমেজ করে গেল। আচ্ছা যাক, আমি টেনে এনে ছেড়ে দিই, একই বিষয়। এখান থেকে ইমেজ চেঞ্জ করবে, টেনে এনে এখানে ছেড়ে দিলাম। এখানে আমি যতটা জায়গা মতো বসানোর, একটু শিফট চেপে বড় করে নেই, জাস্ট ক্লিক কন্ট্রোল এস দিলাম। তাহলে আমার বিজনেসটা কেমন দাঁড়াচ্ছে দেখেন, ইমেজটা কিন্তু এখানে বসে গেছে। সিম্পল ভাবে এখানে সরে নিই, তাহলে এখান থেকে বায়ার ইমেজটাকে মিডিল বরাবর করে নিই, অ্যালাইনমেন্ট করে নিয়ে নিল, আবার সেভ দিয়ে দিলাম।
এখানে আরেকটু সরে আসে, তাহলে এখান থেকে আরো সরায় নিতে পারে, জাস্ট যেন যে কেউ আছে উনি যেন সহজেই মডিফাই করতে পারে। দিলাম, তাহলে উনি যখন ইমেজটা চেঞ্জ করার প্রয়োজন হবে খুব সহজে চেঞ্জ করে। যেমন এই স্পিকারগুলো তো ওনার থাকবে না, আলাদা স্পিকার হতে পারে। তাহলে স্পিকারের ইমেজগুলো দেখি কোথায় কোথায় আছে। যেমন এই স্পিকার আছে, এটা ওপেন করলাম, ডাবল ক্লিক করলাম, এখানে আরেকজনের একটা ইমেজ আমি এনে দিই। এখন স্পিকার এও তো হতে পারে, তাহলে এর ইমেজটা যদি এনে এখানে জাস্ট সেভ দিয়ে দিই, আপনাদের কিন্তু এটা হচ্ছে স্মার্ট অবজেক্টের কারণে। দিলাম, রাখলাম, সেভ। দেখেন এই যে স্পিকার ইমেজটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। ঠিক আপনাকে এমন ভাবে টেমপ্লেট এটা সাজাইতে হবে যেন আমরা খুব সহজেই সেটা এডিট করতে পারি, এডিটেবল। এখানে অল ইমেজের কথা লোগো অ্যান্ড ডেট, যেহেতু আমাদের বিজনেস কনফারেন্স কত তারিখে হবে ডেট থাকে, ডেটের বিষয়টা যে লোগো অ্যান্ড ডেট। তারপর আবার লোগো অ্যান্ড ডেটের মধ্যে আবার দুটো ফোল্ডার করছি কি, হ্যাঁ দুটো ফোল্ডার করছি। এই যে লোগো কিন্তু আপনাকে কি করতে হবে, স্মার্ট অবজেক্ট করতে হবে, আমি বলছিলাম, কেননা লোগোটা যেন সহজে রিপ্লেস করতে পারে। এই যে ডেটের বিষয়টা, ডেটের ভিতরে আবার যে আইকনগুলো প্রত্যেকটাই লেয়ার বেস খুব সুন্দর করে সাজাতে হবে, যেন যে কেউ দেখলেই বুঝতে পারে। এইভাবে যখন আপনি সাজালেন ডিজাইনটা। রিপ্লেসমেন্ট এটা কি আসলে খেয়াল করিনি। লোগো রিপ্লেসমেন্ট বলতে ধরেন আপনি এই ডিজাইনটা নিছেন, আপনার কোম্পানির কি এই লোগো, এটা তো আপনার কোম্পানির লোগো না। ওই যে আমরা স্মার্ট অবজেক্ট করে রাখছি, উনি জাস্ট লোগোটা এনে এখানে বসায়। সাথে যে এখানে নেশনাল রেজিস্ট্রেশন যেটা আছে এটা কি একসাথে লেয়ার করছিলেন? না, আলাদা আলাদা করে করছি মনে হচ্ছে, অনেক আগের পড়া, দেখি আলাদা আলাদা যাই, আলাদা আলাদা ভাবেই করছি। এই যে ভিতরে ঢুকলাম, লোগোর ভিতরে লোগো অ্যান্ড নাম, এই যে আলাদা আলাদা ভাবে করছি। ডেজিগনেশনটা ওনার আলাদা হয়, যেমন বিজনেস, যখন দেখেন এখানে লেয়ারের বিষয়টা আপনাদের বারবার বলছিলাম। এখন ওর বিজনেস সলিউশন, ওনার ডেজিগনেশনটা হতে পারে এখন কি দিব ডেজিগনেশন, আচ্ছা ইওর ডেজিগনেশন দিলাম, আমি সেভ দিলাম। দেখেন ওই ডিজাইনের মধ্যে একবারে পারফেক্ট জায়গায় বসে গেছে। এটি কখনো অ্যালাইন নষ্ট হয়েছে? অ্যালাইন নষ্ট হয়নি। আর আমি যদি এই অ্যালাইনটা শুধু একটু ক্লিক ভুল করতাম, এটা যে এই পাশে দিয়ে রাখতাম, এখন দেখেন এটা এই পাশে রাখলাম, এই পাশে আমি অ্যালাইন ঠিক করে রাখছি, কিন্তু এবার যিনি ওনার চেঞ্জ করার প্রয়োজন হয়েছে উনি এবার লিখতেছে, এবার কি হচ্ছে বলেন দেখি, ওর হালকা লেখার প্রয়োজন, অল্প একটু লিখতেছে। তাহলে এ পাশে আসে কি হচ্ছে, আমি চাই এই যে এটা এখন লেয়ার ঠিক নেই, সেহেতু আপনাকে এই যে অ্যালাইনগুলো এগুলো খুব ভালো করে মাথায় রাখতে হবে। ব্যাক যাচ্ছি, তারপর এটা কিন্তু প্রচুর অ্যালাইনের বিষয়টা রাখছে আমি, উপর থেকে নিচের যে এখানে প্রত্যেকটা কতটুকু ফাঁকা, এটা কে কতটুকু ফাঁকা নেবে, এখান থেকে উপরে কতটা ফাঁকা হবে, এটা থেকে এটা দূরত্ব কত মেইনটেনেন্স হবে, এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। আর আগামীকালে আমরা এই ফ্লেয়ারটাই ডিজাইন করব, তাছাড়া আরো কিছু ফ্লেয়ার ডিজাইন আমরা কপি করব। তাহলে দেখেন এইভাবে লেয়ারগুলো সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করলাম। অ্যারেঞ্জমেন্ট করার পরে আমরা এই ইমেজগুলো আমাদের মেইন ফাইলে রাখা যাবে না। তারপরে দেখেন আরো একটা ফাইল ওপেন করি, এটা হচ্ছে আমার মেইন ফাইল। ডিজাইনটা করলাম, ডিজাইনটা করার পরে ডিজাইনের ক্ষেত্রে আপনারা কয়েকভাবে ডিজাইনটা করতে পারেন। যেমন আমার এটা কয়েকটা কালার ভেরিয়েশন কিন্তু আছে, যেমন এটা যে ব্লু কালার আছে, ব্লুর পরে গ্রিন কালার, রেড কালার, তারপর হচ্ছে কমলা কালার বা যাই বলেন না কেন, অরেঞ্জ কালার। এখানে দেখেন প্রত্যেকটা কালারের মধ্যে কালারটা খুবই গুরুত্বপূর্ণ। বলেন দেখি কোনো লেখা কি পড়তে কষ্ট হচ্ছে, বা একটা কালারের সঙ্গে একটা কালার ম্যাচিং, আমার দিক থেকে কষ্ট মনে হয়নি। যে আমি যদি এখানে গ্রিন এর মধ্যে বা অন্য একটা হালকা লাইট কালার দিচ্ছি, এই লেখার কালারটাও খুব ইম্পর্টেন্ট। তাহলে কয়েকটা কালার ভেরিয়েশন করছি, আপনারা চাইলেও কয়েকটা কালার ভেরিয়েশন করতে পারেন। তাহলে আমার মূলত মেইন ডিজাইনটা আমি করলাম, মেইন ডিজাইনটা আমি র ফাইলে রাখলাম, একটা ফোল্ডার করে র ফাইলে রাখলাম। তারপরে রাখলাম ফাইলসের ক্ষেত্রে দেখেন ওই ব্লুটাই আমি আবার একটা পিএসডি তে করছি, এই ফাইলটাতে দেখেন। তাহলে আমরা কি ধরনের ফাইল ওখানে আপলোড করব, আমার ডিজাইনটা তৈরি করার পরে এই যে ইমেজগুলো আছে, ইমেজটা আমাদের মেইন ফাইলে রাখা যাবে না, ইমেজগুলো কেমন হবে, ইমেজগুলো সব ডিলিট করে ফেলবো। যেমন এখানে মানুষের ছবিগুলো যেগুলো আছে সেটা আমরা ডিলিট করে ফেলবো।
ডিলিট করে জাস্ট লিখে দেব প্লেস ইওর ইমেজ বা ইমেজ যে কোনো একটা লিখে দেন, কোনো সমস্যা নেই। এটা এখন কিভাবে করব, যেমন এটার ক্ষেত্রে দেখেন ঠিক আমি এই ফাইলটা এটার মতো, আমরা তো এতটুকু তো তৈরি করতে পারবো। বিজনেস কার্ডের ক্ষেত্রে জাস্ট সিম্পল এখানে শেপ নিয়েছি আমি। তাহলে দেখেন এই ইমেজটা কিভাবে করব, অল ইমেজে গেলাম, অল ইমেজ থেকে অল ফটো, যেমন মেইন স্পিকার, এখানে এসে আমি এটা ইমেজগুলো ডিলিট করে দিলাম, এটা আমার প্রয়োজন নাই, ডিলিট করে দিলাম। তারপর এটার মতো করে এখান থেকে আমি এটা সিলেকশন করি, সিলেকশন করে একটা নতুন লেয়ার নিই, লেয়ার নেওয়ার পরে এখানে একটা কালার অ্যাপ্লাই করে দিই, গ্রে কালারটা এখানে ভালো লাগে, গ্রে কালার দিলাম। তারপরে অল্টার চেপে কালার অ্যাপ্লাই করে দিয়ে দিলাম। এই ইমেজটা আমার দরকার নেই এখন, শুধু আমরা ডিজাইনের ক্ষেত্রে ইমেজটা শো করাবো, তাছাড়া ইমেজটা কিন্তু শো করাবো না। আর এখানে লিখে দিই ইমেজ IMAGES, এখানে হোয়াইট কালারটা ভালো লাগতে পারে বা অন্য কোনো একটা কালার আপনি রেখে দিলেন বা যা ইচ্ছা লিখে দিতে পারেন। এক কথা আপনাকে বাইরে বুঝাইতে হবে যেখানে ইমেজ আছে। এর আমি কন্ট্রোল চেপে এস দিলাম, তাহলে এই ব্লু ডিজাইনের মধ্যে এই যে আমি যেটা লিখছি সেটা চলে আসছে। ঠিক একইভাবে এই যে স্পিকারের যে ইমেজগুলো আছে এই ইমেজগুলো আমাদের রাখা যাবে না। তাহলে আমাদের কয়টা ডিজাইন করতে হচ্ছে, দুটা ডিজাইন। একটা হচ্ছে মেইন ডিজাইন, মেইন ডিজাইন হচ্ছে আমাদের এটা মেইন ডিজাইন। তারপরে যেটা হচ্ছে এখানে আমরা ইমেজগুলো ডিলিট করে ফেলবো, যেমন প্লেস ইওর ইমেজ, অর্থাৎ আপনার ইমেজটা এখানে প্লেস করুন। ঠিক একইভাবে এই যে এগুলোও আমি ইমেজটা ডিলিট করে লিখে দিছি প্লেস ইওর ইমেজ। আপনি চাইলে কিছু ইমেজ এইভাবে তৈরি করে নিতে পারেন, আমি কিছু ইমেজ আগে থেকে তৈরি করে রাখছি বারবার যেন না করতে হয়। স্টক ইমেজ, এই যে রিপ্লেস করতে গেলে পিএসডি ইমেজ তৈরি করে রাখছি, যেমন প্লেস ইওর ইমেজ বারবার লিখলাম না, এটা শুধু প্লেস করে রেখে দিলাম, বারবার লেখার কোনো প্রয়োজন নেই। এগুলো আপনারা চাইলে তৈরি করে রাখতে পারেন, আর চাইলে সরাসরি এখান থেকেও তৈরি করে নিতে পারেন। তাহলে আমরা যে ডিজাইনটা সাবমিট করব সেই ডিজাইনের ক্ষেত্রে কোনো ইমেজ থাকা যাবে না, সেটা সিম্পল ভাবে ইমেজগুলো সব আপনি ডিলিট করে প্লেস ইওর ইমেজ। হ্যাঁ, প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রেই আমরা কোনো ইমেজ রাখবো না। আর আপনার ডিজাইনে যদি ইমেজ না থাকে তাহলে তো কোনো কথাই নেই। আচ্ছা সুলতানা তন্নি আপু, আমি যেটা বললাম এটা কি বুঝতে পারছেন আপনি? হ্যালো, হ্যাঁ আপু শুনতেছি, আপনি কি বুঝতে পারছেন এই যে ইমেজগুলো আমি কিভাবে প্লেস ইওর ইমেজ করতেছি? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, তাহলে আমাদের মেইন ডিজাইনটার ক্ষেত্রে প্লেস ইওর ইমেজ, এটা ইমেজগুলো রাখা যাবে না। আমি নিচের ইমেজগুলো ঠিক একইভাবে জাস্ট শুধু ইমেজটার ওখানে নিচের হয়ে গেল নেম ডিগনেশন অল ফটোস, তারপর স্পিকার 1, দেন এই যে স্পিকার 1 2 প্রত্যেকটাই সুন্দর করে রিনেম করে দিছি আমি। শেপগুলোর ক্ষেত্রে হয়তো শেপ 1 2 এভাবে রিনেম করা আছে, এই যে এখানে এসে প্লেস ইওর ইমেজ এটাই দিয়ে দিছি। জাস্ট সিম্পল ভাবে আমরা ইমেজগুলো এরকম ভাবে ডিজাইনটা তৈরি করার পরে আমরা সবগুলাকে একটা জিপ ফাইলে তৈরি করব, সবগুলাকে একটা জিপ ফাইল তৈরি করব। এই যে ফাইলগুলো আছে আপনি চাইলে হেল্প ফাইলেও রাখতে পারেন, হেল্পটাও সাহায্য করবে। আর যদি আমরা ফ্রি পিক থেকে, কি ফ্রি পিক তো না, এরা কি বলছে ফাইল আপলোডিং এর ক্ষেত্রে কিভাবে ফাইল সাজাবো, হাউ টু আপলোড। প্রথমে বলছে মেক শিওর ইওর ডিজাইন রিকোয়ারমেন্ট, আপনার ডিজাইনের রিকোয়ারমেন্ট ঠিকঠাক আছে কিনা। দেখেন কিভাবে আমাদের সাইজ, উনি প্রথমে বলা হয়েছে সাইজ, আমি শিওর যে আমার সাইজটা ঠিকঠাক আছে, আমি আমার প্রথমে সাইজ ঠিক হইলাম। তারপরে বলতেছে ওরা দুটা ফাইল রাখতে বলতেছে, একটা হচ্ছে জিপ ফাইলের মধ্যে থাকবে হচ্ছে পিএসডি এআই অর্থাৎ ইপিএস, অর্থাৎ এই যে আপু একটা আগে আপু যেটা বলছিল, তারপর ওরা পিএসডিও সাপোর্ট করে, ইলাস্ট্রেটর ফাইলও সাপোর্ট করে এবং ইপিএস ফাইলও সাপোর্ট করে। এটা বলতেছে ওয়ান ওপেন সোর্স ফাইল, একটি ওপেন সোর্স ফাইল রাখতে বলতেছে, কিন্তু আমার ক্ষেত্রে আমি প্রত্যেকটা সোর্স ফাইলই দিয়ে দিছিলাম, 4টা সোর্স ফাইল অ্যাড করছিলাম, সমস্যা হয়নি। ওনারা বলতেছে একটা সোর্স ফাইল তার সাথে একটা জেপিজি ফাইল, যেটা আপনার ডিজাইন, যেটা আপনার
ডিজাইন ওই ফাইলটা রাখতে পারেন। তাহলে তারপরে দেখা হচ্ছে মকআপের বিষয়টা। তাহলে সিম্পল ভাবে আমি এই কাজটাই করে ফেলি। এই ব্লু ফাইলটা আমি জিপ করতেছি, তো রাইট বাটন ক্লিক করে স্যান্ড টু, অনেকভাবে জিপ করা যায়, স্যান্ড টু জিপ, এটা তাহলে জিপ হয়ে গেল। নাম দিলাম FLAYER ফ্লায়ার, লিখে একটা জিপ ফাইল করে ফেললাম। এটা আমি কাট করে একটা ফোল্ডার বানাই, নাম দিই পিক পেস্ট, PIKBEST পিক পেস্ট, তাহলে আমার সুবিধা হবে। ফাইলটা এখানে রাখলাম, একটা ফাইল আমার রেডি হলো। আপনাদের কি স্মরণ আছে ওখানে পিক বেস্টের ক্ষেত্রে, ইমেজের ক্ষেত্রে বলা হয়েছে যে কোনো ইমেজ যদি ফেজ হয় আপনার, সেটাকে ব্লার করে দিতে হবে। কিভাবে ব্লার? যেমন আমরা এখানে সার্চ দিয়ে দেখি, যেমন এই ডিজাইনটা দেখেন, এই যে এখানে যে মডেল আছে ওনার ফেসটাকে আমরা দেখতে পাচ্ছি না। পিক বেস্টের নিয়ম হচ্ছে আপনাকে মডেলের যদি কোনো কিছু থাকে তার ইমেজ, তার ফেস আপনাকে দেখানো যাবে না। ঠিক এই যে দেখেন এখানে ফেসটা কি করা হয়েছে, ব্লার করে দেওয়া হয়েছে। তাহলে আমরা আমাদের ডিজাইন থেকে ফেস গুলো ব্লার করে দিই। ব্লারটা করব একটু পরে। তাহলে আপলোড মানে আপনি যে গ্রে কালার করছিলেন ওইরকম না করে ব্লার করলেও হবে? না ওটা না আপু, আমি গ্রে কালার কোথায় করছি বলেন দেখি? মেইন ডিজাইনে করছি। হ্যাঁ এই যে এখানে দেখেন মেইন ডিজাইনে আমি গ্রে কালারটা করছি। এখানে আপনাকে এটাই করতে হবে। এখানে কোথায় ওরা আর কি ব্লার করতে, এই যে এখানে আমরা ফেসটা দেখতে পাচ্ছি, এই ফেসটা ব্লার করব প্রিভিউ ইমেজ। দেখেন আমাদের কিন্তু দুটো ফাইল সাবমিট করতে হচ্ছে। ইমেজের মধ্যে ব্লার করতে হবে, পিএসডি টা ওটার মধ্যে এরকম দিতে হবে। পিএসডি এর মধ্যে আমাদের ওইভাবে দিতে হবে। আর যেটা প্রিভিউ ইমেজ, বায়ার ক্রেতারা যে ইমেজটা দেখবে ওটাতে আবার ওটাতে ইমেজ থাকবে, সাথে ফেসগুলো ব্লার করে দিতে হবে। ঠিক আছে, পরে যেটা বললেন আপনি সেটাই। তাহলে আমরা সরাসরি একটা ফাইল আপলোড করতে যাই। আমাদের কিন্তু ফাইল অলরেডি রেডি, যে আমি জাস্ট সিম্পল ভাবে যে পিক বেস্ট এখানে একটা জিপ ফাইল তৈরি করে ফেলছি। পিক বেস্টের একটা সুবিধা আছে কি জানেন? প্রতিদিন আপনি একটা করে ফাইল ডাউনলোড করতে পারেন ফ্রি। আগে দুটা করে ফাইল ডাউনলোড দিত, এই যে লেখা আছে টুডে 1 ফ্রি ফাইল ডাউনলোড। তাহলে এইটা কিন্তু আমাদের একটা বিশাল সুবিধা। আপনি একটা ফ্লায়ার ডিজাইন তৈরি করতে যাচ্ছেন, কিসের জন্য তৈরি করতে যাচ্ছেন? কর্পোরেট ফ্লায়ার। তাহলে দিই সিওর কোড PORAT, কর্পোরেট ফ্লায়ার। এই যে কর্পোরেট ফ্লায়ার লিখে আমি সার্চ করলাম। আজকে আমি চাচ্ছি যে একটা কর্পোরেট ফ্লায়ার ডিজাইন করব। দেখেন অনেকগুলো কর্পোরেট ফ্লায়ার ডিজাইন কিন্তু চলে আসছে। তাহলে এখান থেকে যে কোনো একটা কর্পোরেট ফ্লায়ার আমি কিন্তু ডাউনলোড করে নিতে পারি। যে কোনো একটা যেটাতে এই যে প্রিমিয়াম আইকন নেই, এগুলো ডাউনলোড করা যায় না। যেমন দেখেন এখান থেকে যদি আমি এই ইমেজটা ডাউনলোড করি, আজকে এটা ডাউনলোড করলে আর আমি ডাউনলোড করতে পারবো না। দেখেন এখানে থেকে কর্পোরেট ফ্লায়ার দেওয়া আছে। তাহলে আমি যে ডাউনলোড দিয়ে দিচ্ছি, ফ্রি ডাউনলোড, প্রতিদিন একটা করে ডাউনলোড করতে পারবেন। ডেস্কটপ। তাহলে এটা ডাউনলোডের সুবিধা হচ্ছে ও কিভাবে ফাইলটা সাজাইছে, কিভাবে কাজ করলো, এটা আমরা দেখতে পাচ্ছি। এটা ইলাস্ট্রেটরে করা হয়েছে, ফটোশপে হইলে আমাদের ভালো হইতো, কিন্তু আজকে আমি ডাউনলোড করতে পারবো না, যেহেতু ইলাস্ট্রেটর সবাইকে দেখায়নি। আমার প্রথমে দেখার দরকার ছিল যে ফাইলটা কি ছিল। যখন আমরা প্রতিদিন একটা ফাইল ডাউনলোড করতে পারবো, ওই ফাইলটার মধ্যে আমরা বুঝতে পারবো যে এটা কিভাবে সাজানো হয়েছে। তাহলে আমরা ফাইল আপলোড দেওয়ার ক্ষেত্রে চলে যাই। আমি এখানে আমার প্রোফাইলটা অলরেডি ক্রিয়েট, এখান থেকে চলে যাব মাই ডাউনলোড বা আপলোডের আইকনও ক্লিক করতে পারেন, এক জায়গায় করলে হইলো। আচ্ছা, আপলোডের আইকনে ক্লিক করলাম, এক জায়গায় করলেই হইলো। এরপরে দেখেন সরাসরি এখানে আপলোডে ক্লিক করার পরে এখানে দেওয়া আছে আপলোডে একটা অপশন দেওয়া আছে এখানে। এরপর এখানে ক্লিক দিব। এখানে কয়েকটা অপশন আছে, যেমন পোস্টার, ফ্লেয়ার, পিএনজি ইমেজ, ব্যাকগ্রাউন্ড ভার্টিক্যাল, ব্যাকগ্রাউন্ড হরিজন্টাল, আর সবার শেষে আছে আদার। আপনি যদি এখান থেকে সরাসরি আদার বাদ দিয়ে উপরের অপশনগুলো সিলেক্ট করেন, তাহলে আপনাকে মকআপ করতে হবে না। আপনাকে মকআপ করার কোনো প্রয়োজন নেই। এখান থেকে অটোমেটিক্যালি মকআপ করে দিবে, পিক বেস্ট অটোমেটিক্যালি মকআপ করে দিবে। আর যদি আপনি আদার সিলেক্ট করেন, তাহলে আপনাকে ডিজাইনগুলো ওই যে ওয়েবসাইটটা দিলাম ওখান থেকে আপনাকে মকআপ করে নিতে হবে। তার মানে দেখেন এই যে এখানে ফ্লেয়ার দেয়া আছে, তাহলে আমি এখানে ফ্লেয়ার ক্লিক করলাম।
এটা আবার আরেক সমস্যা। একটু রিলেট দিয়ে নিচ্ছি কারণ আমাদের জায়গাটা নষ্ট করতেছে। হাইড করার কোনো অপশনও তো দেখতেছি না। আচ্ছা যাই হোক, এটা যাক। তার মানে আমাদের যে অপশনগুলো এখানে উপর থেকে দেয়া আছে সেগুলো আমাকে এক্সট্রা ভাবে মকআপ করার কোনো প্রয়োজন নেই, এখান থেকে সেটা মকআপ হয়ে যায়। আর আদার অপশন যদি আমরা দেই তাহলে কিন্তু এখানে দেখেন নিচের দিকে লেখা আছে ইউজ মকআপ টু মেক ইউ প্রিভিউ ইমেজ, অর্থাৎ প্রিভিউ ইমেজটা আমাকে মকআপ করতে বলছে। কোন মকআপ? ওই যে আপনাদের ওয়েবসাইট যে গুগল ড্রাইভের লিংকটা দিলাম সেখান থেকে আপনাকে মকআপ করার কথা বলতেছে। আর যদি আমি এখানে আবার ফ্লেয়ার লিখে সার্চ করলাম তাহলে এবার কিন্তু আমাকে কি বলতেছে, মকআপ করার কথা বলতেছে না, বলতেছে প্রিভিউ ইমেজ কত হবে বলেন দেখি, কত লেখা আছে? আমার এটা লেখাটা কি দেখা যাচ্ছে? আপনারাই বলেন। এখানে হ্যাঁ 787 ইন্টু 1115 এটা দিতে বলছে 8GB তে, তারপর হচ্ছে 92 PPI এ 92 বলছে 72। তাহলে এটা আমরা তৈরি করি ফটোশপে, সরাসরি আমরা মকআপ অত ঝামেলা না করে এটাই তৈরি করি। এখানে ফাইল নিউ 92 দিতে বলছে, এখানে কত দেওয়া আছে 787 1115। সপ্তাশি 1115 রেজুলেশন দিতে বলছে এটা। তাহলে এই হিসেবে আমি একটা ইমেজ তৈরি করে ফেললাম। এখান থেকে আমার যে ফ্লায়ারের ডিজাইনটা আছে সেটা আমি এখন কপি করে নিয়ে আসি। আমি কিন্তু মকআপ করতে হচ্ছে না, ওরাই মকআপ করে দিচ্ছে। তাহলে আমার যতটুকু ডিজাইন, ব্রিড বাদ দিয়ে ডিজাইনটা আমি কপি করি, এখান থেকে নিলাম, আচ্ছা ব্লিড থেকে সরাসরি সিলেকশনটা করি। ওকে, কন্ট্রোল, এখান থেকে আমরা মার্চ কপি করব, কপি মার্চ, তারপর এই ডিজাইনটাতে এনে পেস্ট, তারপর সিম্পল ভাবে কন্ট্রোল টি দিয়ে এটা সমান করে বসাই দিই। ওকে, এটা হচ্ছে আমাদের প্রিভিউ ইমেজ। ওকে করে দিলাম। এখানে এনে এখন আমরা ফেসগুলো ব্লার করব। এখানে আনার পরে ফেসগুলো এখন আমরা ব্লার করব। ব্লার অনেকভাবে করা যায়। এখান থেকে একটা অপশন আছে হচ্ছে ব্লার টুল। ব্লার টুল থেকে এখানে হচ্ছে না, তাহলে একটা কাজ করে সিম্পলি আমরা সিলেকশন করে ব্লার করি। এখান থেকে আমি ল্যাসো টুল দিয়ে হোক যা হোক আপনি সিলেকশন করতে পারেন। আমি ইলিপস টুল নিচ্ছি। এখানে ফেসটা আমি মার্ক করলাম, মার্ক করার পরে ফিল্টার থেকে ব্লার, তারপরে হচ্ছে যে কোনো একটা গ্রেডেশন ব্লার দিয়ে দিলাম। এখানে যতটা ব্লার করার প্রয়োজন যেন ফেসটা বোঝা না যায় এমনভাবে আপনি ব্লার করে নিয়ে নিলেন। ওকে দিলাম। তারপরে এদিকে যেগুলো ফেসগুলো আছে ঠিক একইভাবে। আর যদি আমরা একবারে ব্লার করতে চাই শুধু অ্যাড করে নিব, নিলাম, এখানে অ্যাডে ক্লিক দিলাম, তাহলে একসাথে সবগুলোই ব্লার হবে। ফেসগুলো শুধু করতে হবে, ফেসগুলো সিলেক্ট করে ফিল্টার ব্লার, তারপর এখানে আমি জুম করে দেখি, আশা করি পারফেক্ট। ফেসগুলো বোঝা যাচ্ছে না, ঠিক ফেস যেন বোঝা না যায় ততটা ব্লার করে ওকে করে দিয়ে দিব। এরপরে ডিসেলেক্ট, এটা আমি সেভ করে নিই, সেভ ফর ওয়েব দিই, তাহলে এটা কন্ট্রোল অল্টার এস, সেভ ফর ওয়েব। সেভ ফর ওয়েব নিয়ে আপনাদের দেখাইছিলাম, এখান থেকে হাই দিই, সেভ। এবার এটা আমি আবার পিক বেস্ট ফোল্ডারের মধ্যে রেখে দিই। ওটা হচ্ছে কোথায়, গ্রাফিক্স, আপনার লোকেশন অনুযায়ী আপনার যেখানে আছে সেখানে চলে যাবেন। এখানে আমি একটা পিক বেস্ট ফোল্ডার বানাইছিলাম, এখান থেকে আমি দিলাম প্রিভিউ ইমেজ, PREVIEW প্রিভিউ।
ইমেজ, IMAGES, বানানের দিক থেকে খুব একটু লক্ষ্য রাখবেন। আমরা বানানটা দরকার প্রয়োজনে গুগল থেকে সার্চ করে নিয়ে আসবো, গুগল থেকে সার্চ করে ঠিক করে নিয়ে আসবো। তাহলে পিকবেসে দেখেন আমার দুটো ইমেজ রেডি হয়ে গেছে। একটা হচ্ছে প্রিভিউ ইমেজ, যে প্রিভিউ ইমেজ আর কি হয়েছে, ফেসগুলো ব্লার করে ফেলছি আমি। আর এটা একটা হচ্ছে আমার মেইন ইমেজ। আপলোডে চলে গেলাম। যেহেতু আমি সরাসরি ফ্ল্যার এখান থেকে সিলেক্ট করতেছি, আমাকে বাইরে থেকে মকআপ করার কোনো প্রয়োজন নেই। আর তারপরে দেওয়া আছে, আর আদার যদি দেই তাহলে বাইরে থেকে মকআপ করার প্রয়োজন ছিল। যখনই ফ্ল্যার দিছে এখানে সাইজ দিয়ে দিছে, সেই সাইজটা আমি বসাই। এবার চলে যাব স্টার্ট আপলোডিং। দেখেন এখানে কি আসছে, প্রথমে চাইছে আমার জিপ ফাইলটা, এখান থেকে জিপ ফাইল। তো জিপ ফাইলটা আমি দেখিয়ে দিই, গ্রাফিক্স, ফ্লায়ার, মাই ডিজাইন, পিকবেস্ট। যে ফ্লায়ার যে জিপ ফাইলটা, এটা আমি সিলেক্ট করে ওপেন দিলাম। এটা হচ্ছে সমস্যা। ভাইয়া আপনি যে 3 কালারের ভেরিয়েশন করলেন, তো জিপ তো মাত্র একটা করলেন। হ্যাঁ, জিপ একটা করলাম আমি। আমার যখন মেইন ডিজাইনটা দিছিলাম এখানে 4টা কালারই ভেরিয়েশন করছিলাম, কিন্তু আবার এই যে এখানে যে নিয়মটা দেখলেন যে করলে করতে পারেন, 4টা কালারে দিতে পারেন। আর আসলে 4 কালারের ভেরিয়েশন ওই ডাউনলোড করলে আপনার একটা ডাউনলোড হচ্ছে। যদি দেখেন 4 কালারের ভেরিয়েশনে একটা ডাউনলোডই হচ্ছে, আর একটা যদি দেন তাও কিন্তু একটাই ডাউনলোড হচ্ছে এই মার্কেট প্লেসের ক্ষেত্রে। এটা ক্লোজ করার অপশনটাই পাচ্ছি না। ইনচার্ট কনফার্ম। হাই দেখাইছিল তো টার্ন অফ মেসেজ। ওকে, কই এটা ফেসবুকে চলে যাচ্ছে। এখানে এটার জন্য ভিতরেগুলো দেখাই যাচ্ছে না, মাইনাস। হ্যাঁ, ওকে পাইছি, ওকে ওকে পাইছি। ঠিক আছে, দেখেন এটা আমার আপলোডে যখন ক্লিক করলাম, এখানে ফাইলটা কিন্তু আপলোড হয়ে যাচ্ছে। আমার কিন্তু ওখান থেকে মকআপের প্রয়োজন নেই। কেন মকআপের প্রয়োজন নেই এটা অলরেডি বলছি। যদি আদারে দিতাম তাহলে লাগতো। ফ্লায়ার অলরেডি এখানে আছে। এখানে এবার লেখা কি লেখা আছে, আপলোড প্রিভিউ ইমেজ। আপলোড প্রিভিউ ইমেজ ক্লিক করলাম। আমাদের প্রিভিউ ইমেজ অলরেডি তৈরি করে রাখছি। প্রিভিউ ইমেজের ক্ষেত্রে অবশ্যই আমাদের যে ফেসগুলো আছে ব্লার করতে হবে। ব্লার করলাম, করে রাখছি। এটা সিলেক্ট করে ওপেন দিয়ে দিলাম। এটা দেখেন গ্রিন কালার চলে আসছে, আর তার মানে এটা আপলোড হয়ে গেছে। এরপরে দেখেন লেখা আছে যে নিড ইনফরমেশন, অর্থাৎ এখনো এটা আমার ফুললি ক্লিয়ার হয়নি। তাই নিড ইনফরমেশনে ক্লিক করি, এডিট ইনফরমেশন। জুম আউট করে নিই, আমার ডেস্কটপটা হইলে ভালো হইতো। তাহলে দেখেন এখন হচ্ছে ক্যাটাগরিজ প্রথমে সিলেক্ট। এটা আমার কি দেখেন অলরেডি পিএনজি, ই কমার্স ব্যাকগ্রাউন্ড, এটার মধ্যে কোনটা নাই, টেমপ্লেট এটাই হচ্ছে এটার জন্য পারফেক্ট। আমার এটা কি বলেন দেখি, ফ্ল্যার। তার মানে এখানে ফ্ল্যার সিলেক্ট করলাম। ট্যাগের ক্ষেত্রে ফ্ল্যার সিলেক্ট করলাম। তারপরে বিউটির মধ্যে কি পড়ে, পড়ে না। কর্পোরেটের মধ্যে পড়ে, পড়ে। কর্পোরেটের মধ্যে সিলেক্ট করলাম কর্পোরেট। তারপরে হচ্ছে আচ্ছা এটাই থাক। এটা কালার মোড আমরা কি ব্যবহার করছি, যেহেতু প্রিন্ট হবে সেহেতু আমি CMYK কে ব্যবহার করছিলাম। CMYK কে মার্ক করলাম। তারপর রেজুলেশন, রেজুলেশন প্রিন্টের ক্ষেত্রে কত ছিল? হ্যাঁ, ট্যাগ কতগুলো ইউজ করা লাগে? ওখানে তো 10টার কথা বলছিল। এই যে নিচের দিকে কিওয়ার্ড, ওখানে আমরা লিখে দিব। এখানে সরাসরি ট্যাগের মধ্যে বলতে ওরা নিচের দিকে আমাদের লিখে দিতে হবে। এখানে ট্যাগের মধ্যে যে উপর থেকে আমার কোনটার সাথে মিলতেছে, পোস্টার না ফ্ল্যার না, এই জন্য ফ্ল্যার দিছি। আর এখানে কর্পোরেট, কর্পোরেট দিলাম। এই যে নিচের দিকে আছে লিখে দেওয়ার জন্য। এই যে CMYK কালার মোড চেক করলাম, কিন্তু ওখানে কিন্তু বলা হয়েছিল কালার মোড আপনাকে না ঠিক রাখলে আপনার ডিজাইনটা রিজেক্ট হতে পারে। কালার মোড দিলাম। রেজুলেশন এটা কত দিছিলাম, প্রিন্টের ক্ষেত্রে আমি 300 দিছিলাম। তাহলে এখানে 300। কি সফটওয়্যার ইউজ করছি আমি, ফটোশপ ইউজ করছি, ফটোশপ। তার মানে দেখেন এখানে কোরেল রো এখানে অ্যাপ্রুভ করে ফটোশপ দিলাম। এরপরে কি ভার্সন, আপনারা চেষ্টা করবেন যে যারা আমরা 2014 তে আছি বা যারা যে 2000 CS6 ব্যবহার করতেছেন, আমরা যে কম ভার্সন দিই সেক্ষেত্রে ডাউনলোডটা একটু বেশি পাওয়া যায় তুলনামূলক। কিন্তু সমস্যা নেই, এখন সবাই আপডেটে ব্যবহার করে CC এ রাখলাম। চাইলে CS6 যদি যে ভার্সনে আপনি কাজ করতেছেন সেটা দিতে পারেন। CC দিয়ে দিলাম। আমার ফাইল ফরম্যাট কি, PSD। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, কি ল্যাঙ্গুয়েজ আছে, ইংরেজি। এরপর হচ্ছে টাইটেল, এই টাইটেলের বিষয়টা আপনাদের বলছেন গুরুত্বপূর্ণ। টাইটেল আমাদের
আর কি 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 এটার মধ্যে, এই ডিজাইনটার মধ্যে কি কি যায়। এক, এটা যেহেতু ব্যবসায়িক তাহলে বিজনেস যাচ্ছে। কর্পোরেট, এটাও বিজনেসের মধ্যে যাচ্ছে। তারপরে ফ্লায়ার ডিজাইন, এটাও যাচ্ছে। এদিকে আমরা এখন আইডিয়া নিই, এপাশ থেকে আবার সার্চ দিই ফ্লায়ার ডিজাইন, FLAYR ফ্লায়ার ডিজাইন, DESIGN, ফ্লায়ার বানান ভুলে গেছে, FLYR ফ্লায়ার ডিজাইন। এখান থেকে আমরা কয়েকটা আইডিয়া নিয়ে নিই, যেহেতু আমাদের কর্পোরেট ফ্লায়ার ডিজাইন তাহলে কর্পোরেটটাই লিখে দিই। যেমন ডিসকাশন, এটার সঙ্গে আমাদের যায় এটা, তাহলে এখানে এটা ওপেন করলাম, ওপেন করে টাইটেলটা এখানে কপি করি, কপি করে গুগল ট্রান্সলেশনের পেজে লিখি, কেননা এখানে আমার সরাসরি ভুলগুলো ধরে দিবে। তাহলে লিখি কর্পোরেট কনফারেন্স বিজনেস ফ্লায়ার ডিজাইন। তাহলে এখানে 1 2 3 4 5 6, আমার মনে হচ্ছে টাইটেলটা এটা পারফেক্ট, চাইলে আরেকটু বড় করা যায়। লিখলাম, লিখে এখানে টাইটেল দিয়ে দিলাম। ছোট টাইটেল দিলেও কিন্তু অ্যাপ্রুভ করে না, টাইটেলটা বড় লিখতে হয়। এরপরে কিওয়ার্ডের ক্ষেত্রে বলা হয়েছে মিনিমাম 10টা। তাহলে অন্যখান থেকে আমরা কপি করে নিয়ে আসি, বা আপনি নিজেও লিখে দিতে পারেন। এটার ক্ষেত্রে কি কি যাইতে পারে, যেমন এখানে বিউটি ফ্লেয়ার, কিন্তু আসলে এটার সঙ্গে বিউটি ফ্লেয়ারটা কি যায়, ইনি যে দিছে বিউটি ফ্লেয়ার কিন্তু যায় না, এই যে কর্পোরেট যায়। এই যে কর্পোরেট আমরা এখান থেকে কপি করি, কর্পোরেট, এটা কয়টা দিতে হবে, মিনিমাম 10টা, কমা দিয়ে দিয়ে করতে হবে। আমি লাস্ট অনেকদিন আগে আপলোড করছিলাম। আমরা গ্রাফিক রিভার থেকেও কিন্তু কিওয়ার্ডগুলো কপি করতে পারি সিমিলার ডিজাইনের ক্ষেত্রে। তাহলে দিই কনফারেন্স ফ্লায়ার, আমাদের ফ্লায়ারের সঙ্গে যে ডিজাইনগুলো যায়, যে বিজনেস কনফারেন্স এটা যায়, স্পিকারগুলো যেমন আমাদের স্পিকার ছিল, এখানেও কিন্তু স্পিকার আছে, স্পিকারগুলো সাইডে করা হয়েছে 2020 কনফারেন্স। এখান থেকে ট্যাগগুলো যেমন আমাদের এটা A4 সাইজে করা হয়েছে, এই সব ট্যাগগুলাই যাচ্ছে এখানকার। পুরোটা কপি করলাম, কপি করে এখানে সরাসরি বসাই দিলাম। তাহলে দেখেন ট্যাগ কিন্তু একবারে ক্লিয়ার। তারপর ট্যাগগুলো একবার চেক করে নেবেন, ট্যাগগুলো আসলে আপনার ডিজাইনের সাথে যাচ্ছে কিনা। A4 সাইজে করছি আমি, এই জন্য A4 অ্যানুয়াল, যেহেতু বার্ষিক। কোনটা? এই যে ভেক্টর লাস্টে দিলে, হ্যাঁ বার্ষিকের আগে যে হ্যাঁ ভেক্টর, এটা আমাদের ভেক্টর না, সেহেতু ভেক্টরটা যাচ্ছে না, এটা আমি ডিলিট করে দিলাম। A4 যাচ্ছে, অ্যানুয়াল যাচ্ছে, বিজনেস কোম্পানি কনফারেন্স ফ্লায়ার, কর্পোরেট ফ্লায়ার, ক্রিয়েটিভ ফ্লায়ার, ইভেন্টও যায়, মার্কেটিংও যাবে, মিটিং যাবে, নিউজপেপার এটা রাখতে পারি, আচ্ছা রেখে বাদ দিলাম। এভাবে কমপক্ষে 10টা আমি করার পরে সবগুলো এগুলো আরেকবার চেক করে নিয়ে আমি ফিনিশড। এরপরে দেখেন সাবমিট, তাহলে সাবমিট যখনই দিব তখনই আমাদের এখানে আন্ডার রিভিউতে চলে যাবে। এটা এখন আপনার সাবমিট করার পর 24 ঘন্টা বা তারও বেশি সময় লাগতে পারে। এরপর আপনার যদি অ্যাপ্রুভ হয় তাহলে অ্যাপ্রুভে চলে আসলো, আর অ্যাপ্রুভে আসলে আপনার ডাউনলোড শুরু হলে সেই হিসেবে আপনার আর কি যে রেভিনিউ সেটা জমা হতে শুরু করলো। লাইক আমি ওখানে জাস্ট সাবমিট দিলেই হয়ে গেল। 100 ডাউনলোডে কত হবে? 1000 ডাউনলোডে $15। আর এখানে আবার নিড ইনফরমেশন জাস্ট সাবমিট দিলেই হয়ে গেল। এখন বলেন কারো কোনো প্রশ্ন? অলরেডি পিকবেস্টের অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ফাইল সাবমিট সবগুলোই দেখানো হইলো।
মনে হচ্ছে আমরা কি পারবো? জি ভাই। ওকে, কে আপু, তাহলে আকিদে আপু, এদিকে যারা যারা আছেন তাহলে প্রত্যেকে আজকে পিক বেস্টে অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন। পিক বেস্টে প্রত্যেকে অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন। এখন অ্যাকাউন্ট তৈরি করার প্রত্যেকটা স্টেপ আমি আলোচনা করছি। এখন একটা গ্রুপ দেখাই ফেসবুকে, এখানে সার্চ দিবেন পিক বেস্ট। এই যে পিক বেস্ট বাংলাদেশ অফিসিয়াল গ্রুপ, পিক বেস্ট বাংলাদেশ অফিসিয়াল গ্রুপ, এটাতে প্রায় 3600 মেম্বার আছে। এই গ্রুপটাতে প্রত্যেকে জয়েন করবেন। আমাদের ফ্রেন্ডের মধ্যে কেউ কি আছে? নাই। কে আপু আপনি জয়েন আছেন এই গ্রুপের মধ্যে? জি ভাই আছি। ওকে, কে আপু জয়েন আছে। এদিকে যারা যারা জয়েন নেই, আচ্ছা নাহিদ ভাই জয়েন বন্ধু আছেন? ভাই, জি ভাই। ভাই বলছিলাম যে আমি মনে করেন আমার কথা বিশেষ করে আমি যদি যে চাই না যে বিগ বেস্টে এরকম মনে করেন $1000 মানে 1000 সেল হওয়ার পর তো আমি $15 পাবো তাই না? 1000 ডাউনলোড হওয়ার পরে, আর একটা আপনার তো অনেকবার ডাউনলোড হতে পারে। যেমন আমি একটা ডিজাইন হ্যাঁ দিছি, হ্যাঁ হ্যাঁ, ওটাই 100 ডাউনলোড হয়ে গেছে। এটা কয়দিনে হয়েছে ভাইয়া? ওটা প্রায় কত দিন হয়েছে, 4 মাসে। এখন বিষয়টা হচ্ছে কি, আপনাকে ট্রেন্ডিং ধরতে হবে। এখন দেখেন, আমরা জাস্ট এক্সাম্পল হিসেবে যদি বলি, এখন কি মাস চলতেছে? এখন চলতেছে আমাদের আগস্ট মাস। আর আপনার যে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে ধরি, তাহলে ওটা আস্তে আস্তে আপনার ফেব্রুয়ারি মাসে। এখন যদি আপনি ভ্যালেন্টাইন্স ডে ডিজাইন আপলোড করেন, সেটা কি চলবে? চলবে না। না তার মানে আপনাকে জানুয়ারি মাসে প্রস্তুতি নিতে হবে। জানুয়ারি মাসের শুরুর দিকে এই ডিজাইনগুলো দিলেন, যখন এই ডিজাইনগুলো দিবেন তখন কিন্তু সেটা ডাউনলোড বেড়ে যাবে। এক্ষেত্রে পিকবেস্টের একটা অপশন আছে, আপনি যখন হোম পেজে যাবেন, বর্তমানে কি ট্রেন্ডিং চলতেছে সেটা কিন্তু পিকবেস্ট উপরে দিয়ে দেয়। যেমন পার্টিপল, এইটা ট্রেন্ডিং চলতেছে। যেমন ইন্দোনেশিয়া ইন্ডিপেন্ডেন্ট ডে, দেখবেন যে ইন্দোনেশিয়ান এই যে ইন্ডিপেন্ডেন্স কত দেখেন, 17ই আগস্ট, এখন হচ্ছে 8 আগস্ট। তারপরে যেগুলা যেগুলা চলতেছে ট্রেন্ডিং, আমরা কিন্তু উপরে যেমন পার্টি সবগুলা দেখেন, এই যে পুল পার্টি, এটা একটা ট্রেন্ডিং চলতেছে, এটা উপরের দিকে কিন্তু চলে আসছে। তারপরে এইগুলা টপিক গুলো নিয়ে আপনি যখন ডিজাইন গুলো করবেন, অফিস থেকে ফোন আসছে। আমরা কি বিষয় নিয়ে জানি আলোচনা করতেছিলাম লাস্ট ভাবে? রিজেক্টেড, সব রিজেক্ট, সব রিজেক্ট কেন হচ্ছে? ওকে, এগুলা এরকমই করে। আমারটা এখন আমি দেখি তো মনে করেন একটা ফিফটি করে অনেকগুলা দিয়ে প্রায় মানে কালার শুধু ফ্রন্টের কালার গুলো চেঞ্জ করে দিয়েছি তিনটা, একটা মেয়ে আর দুইটার ক্ষেত্রে শুধু কালার চেঞ্জ করছে ফ্রন্টের। আমি আর ফ্রিল্যান্সারে কন্ট্যাক্ট করবো না জীবনে।